ক্লাস একটা শেষ হতে বসে এসেছে মাঠে, হাতে চায়ের একটা প্লাস্টিকের কাপ। এদিক ওদিক নজর ঘুরিয়ে ফুটবলের গ্রাইন্ডের প্লেতে আদিত্যকে দেখলো। দেখে দুটো পায়ে এগিয়ে এসে ডাকলো, এই আদি, এই। আদিত্য বোধহয় শুনলো, দৌড়ের উপর ফুটবলটাকে লাথি দিয়ে এগিয়ে এলো পৌষের দিকে। কপালের ঘাম মুছে কাঁধে ব্যাগ নিয়ে বলল, আজ এলে চাচু দিল আসতে, না দিয়ে যাবে কই? আমি কি মূর্খ থাকবো নাকি? আরে তা না, চা খাবে? মাত্র ফুটবল খেললাম, গরম লাগছে। তুমি বাসায় যাবে এখন? ক্লাবে কাজ আছে, আপাতত আধা ঘন্টা ফাঁকা আছি, চলো বসি। পৌষ মাথা নেড়ে রাজি হলো। দুজন গিয়ে বসতেই পৌষের চোখ দুটো চকচক করে উঠলো। আদিত্য খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, খুব চমৎকার কিছু ঘটেছে নাকি? আদিত্য একটু সিরিয়াস হয়ে বসলো। পৌষ তা দেখে মুখটা হাসি হাসি করে বলল, সম্রাট চেয়ারম্যানকে গত রাতে দেখেছি। কি? মুখে মাত্র দেওয়া পানি ছিটকে বেরিয়ে এলো। খুক খুক করে কাশলো আদিত্য। পশুর দিকে তাকিয়ে বলল, থামো, না হলে পিঠে কিল দেব। আদিত্য থামলো, অবাক স্বরে বলল, মেজো চাচু জানে তুমি এই কাজ করেছো? একা একাই গিয়েছিলে? তাহমিনা ফুপু দেখেনি? আরে তোমার চাচ্চুই নিয়ে গেল। আমার এত বছরের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। মনে হচ্ছিল জীবিত উনি। চাচ্চু নিয়ে গেল? চাচ্চু? হ্যাঁ তো। ওসব বাদ দাও, তোমাকে দেখেছি ভিন্ন কাজে। তা তো জানি, প্রয়োজন ছাড়া ডাকুনি। নেমো খারাম ছেলে। তোমাকে আদর করে গোস্ত খাওয়াতে গিয়ে কাঁচা বাঁশ খেতে নিয়েছিলাম, ভুলে গেলে? আদিত্য মুখটা গোমড়া করে নিল, মিনমিন করে বলল, ছোট ফুপি এমন করবে আমরা কেউ ভাবিনি। আমি ভেবেছিলাম ওনাকে শুরু থেকে পছন্দ না আমার। তোমার বাকি তিন ফুপু গুলো ভালো, যদিও আমার সাথে প্রথমে খারাপ করেছে। তাহমিনা আপাও ভালো অনেক। তাইপা আপাও আমাকে আদর করে। তাইপা ফুপি হচ্ছে বেস্ট ফুপি, বুঝলে? তাহিয়া ফুপি একদম চুপচাপ আবার। ওনার থেকে তুমি কখনো কারো নামে কিচ্ছু শুনবে না। পোষ ব্যাগ থেকে একটা বক্স বের করে তা দিল আদিত্যর হাতে। আদিত্য খুলে খাওয়া শুরু করেছে। পোষ জিজ্ঞেস করে, কেমন? ইয়াম্মি। বাড়ির পেছনে গিয়েছিলাম, ওখানে দেখলাম কচুর ক্ষেত, নিয়ে এসে রান্না করেছিলাম। পরে বেঁচে যাওয়া থেকে এই কাটলেট বানালাম। চারটা খেয়ে পঞ্চমটা তখন আদিত্য মুখে দিয়েছে। মুখটা হা করে আদিত্য আশ্চর্য হয়ে বলে, এটা কচুর ছিল? আমি কচু খাই না পুষি। চারটা খেয়ে রং দেখাও আমাকে? চুপচাপ শেষ করো, টেনে আনলাম তোমার জন্য। এখন বলো কি বলবে? সম্রাটের ওই লাল গাড়িটা কোথায় আদি? ওনার বাগান বাড়িতে। আদিত্য নাকে মুখে উঠে গেল। পোষ পানি দিতেই ঢকঢক করে গিলে জিজ্ঞেস করলো, লাল গাড়ি? তোমাকে কে বলেছে? সবাই জানে আদি, ওনার লাল ওই গাড়িটা দেখতে চাই আমি। শুধু গাড়িটা নয়, বরং ওনার ওই বাগান বাড়িটাই ঘুরতে চাই। ওখানে কেউ যায় না পুষি, আমি তো গিয়েছিলাম। কি বলছো এসব? চাচ্চু জানে? ওখানে কেউ যায় না, তুমিও যেও না। আমি একবার গিয়েছিলাম, তা ছাদ থেকে দেখেছিল আম্মু। মানুষ দিয়ে আমাকে আনিয়ে ডাল ঘুটনি দিয়ে পিটিয়েছিল। তারপর থেকে ভয়ে আর যায়নি। এত বছরের কৌতূহল জাগেনি। আদিত্য মাথা নাড়ল। পোষের চোখের পলক ঝাপটে বলল, চলো আমরা দুজন যাই। কেউ শুনলে রেগে যাবে। কে জানবে? কেউ জানবে না। আমরা দুজন যাব, দেখবো, চলে আসবো। মেজো চাচ্চু জানলে তো ঝামেলা হবে। কে জানাবে তাকে? আমি গিয়েছিলাম কিন্তু দরজা পাইনি। কি অদ্ভুত! দরজা পেলে কাল একবারে ট্যুর দিয়ে আসতাম। আদিত্য কিছুটা ভাবুক হলো, তার সাথে কি ঘটেছিল। ক্লাস 10-এ পড়াকালীন গিয়েছিল নিছক কৌতূহলী হয়ে। সেও দরজা পায়নি, তাই এদিক ওদিক খুঁজতে গিয়ে কাঁটাযুক্ত গাছের ওখানে পড়েছিল। ফলাফলস্বরূপ তাকে হসপিটালে ভর্তি হতে হয়। সামান্য কাটা ছেঁড়ায় হসপিটালে ভর্তি হয়ে 1 সপ্তাহ কাটানো মুখের কথা না। অথচ আদিত্য ছিল। পোষ পুনরায় তাড়া দিল। কি হলো, যাবে? যদি ধরা খাই? খেলে খাবো, কেউ তো আর মেরে ফেলবে না আমাদের। আদিত্য খুব আস্তে করে বলল, তুমি কাউকে চিনলে কোথায় পুষি? তৌসিফ বসা থানায়, সাথেই বসা অ্যাডভোকেট জুনায়েদ। পল্লব আদালতে তোলা হয়েছে। প্রাথমিকভাবে যেই রায় এসেছে তাতে মূল আসামি পল্লব নিজে। তার বাপ চাচা কুত্তা পাগল হয়ে আছে। এলোমেলো সবকিছু, চেয়ারম্যান মন্ত্রী কিছুই কাজে আসছে না। ভীষণ চিন্তায় সামাল দিতে গিয়ে ভালোই জটলা পাকিয়ে ফেলেছিল। এক কথায় তারা ডুবন্ত পথহারা মানুষ। জনগণ খেপেছে। খবরের কাগজগুলোকে দমিয়ে রাখা যাচ্ছে না। তার উপর গা হিম করা এক খবর এসেছে, নিজের আপন চাচাতো বোনকেই পল্লব গোপনে বিয়ে করেছিল, যা বাসার কেউ মেনে নেয়নি। দুই পক্ষই এই বিয়ের বিরুদ্ধে ছিল। এখন হঠাৎ করে মাহিরা প্রেগনেন্ট। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। 2 দিন পর পর দেখা করতে ছুটে যায়।
বাসা থেকে বাচ্চা নষ্ট করার কথা বলতেও সাহস পাচ্ছে না কেউ। পল্লবের সন্তানে হাত দিলে পল্লব কাউকে বাঁচতে দিবে না, আবার বিয়েরাও মেনে নিতে পারছে না। উমায়ের তাদের এই পারিবারিক কূটনামিতে জড়াতে চায়নি, শুধুমাত্র মন্ত্রীর বিষয়টা দেখতে বলেছে বিধায় সে তৌসিফকে ডেকেছে। সব শুনে তৌসিফ চুপ করে আছে। বেশ কিছু সময় ও বলল, মাহিরাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দাও, ওখানে তো ওর বাবার বাসা আছে। বাকি পড়াশোনাটুকু শেষ করুক সেখানে আগে, ততদিনে পল্লবের বিষয়টা আমরা যতটুকু পারি সমাধান করি। শাফিনের পরিবার ঠান্ডা হলেই ঝামেলা মিটে যাবে। ছোট লোক গুলা টাকা খেয়ে দমলেই হয়। উমায়ের কথায় তৌসিফ তাকালো সরাসরি ওর চোখে। উমায়ের বোধহয় ভরকালো। খানিকটা সময় নিয়ে তৌসিফ অ্যাডভোকেট জুবাইরকে বলল, টাকার চিন্তা নেই, মামলা আমাদেরই জিততে হবে। জুনায়েদ গম্ভীর মুখে আছে, কিছুটা শক্ত চোয়ালে তাচ্ছিল্য করে সে। টাকা দিয়ে তো মানুষের জীবন পাওয়া যায় না, পাওয়া গেলে নিশ্চিত শাফিনকে কিনে আনতেন মন্ত্রী সাহেব। শাফিন হত্যা মামলার সাক্ষী সাধারণ জনগণ, কেস কঠিন, আশা রাখছি কিছু করা যাবে। উমায়ের কিছুটা শ্বাস ফেলে, থানায় থাকা পুলিশকে বলে দেখা করতে যায় পল্লবের সাথে। জুনায়েদ তখন তাকায় তৌসিফের দিকে। তৌসিফ ভাবহীন ভাবে ফোন চালাতে জুনায়েদ হেয়ালি করে বলল, আগুন নিয়ে এত নাড়াচাড়া করতে নেই, হাত পুড়ে যাওয়ার ভয় তৌসিফ তালুকদার করে না। আশেপাশে তো খেয়াল রাখা প্রয়োজন, নিজে না পড়লেও অন্য কেউ পড়তে পারে, হতে পারে সে প্রিয়জন। তৌসিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে পুরে বলল, কলিজা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাইয়ে ছাড়বো তার। আমি তৌসিফ, খোলসে আবৃত হতে পারি তাই বলে নিজেকে ভুলে যায়নি। আগে সে তৌসিফই আছি আমি। ওখান থেকে হনহনিয়ে বেরিয়ে গেল তৌসিফ। জুনায়েদ ওখানে ঠায় বসে ভাবলো কিছুক্ষণ, অতঃপর নিজেও উঠে গেল। রাজনৈতিক পাঙ্গানে তৌসিফদের অবস্থান এখনো কারো চোখে না পড়লেও তাদের কার্যকর্ম ইদানিং ভাবিয়ে তুলছে সকলকে। এত বড় ক্ষমতাশালী মানুষ বিপরীত দলকে নানানভাবে সাহায্য করছে, অথচ তাদের সরাসরি আহ্বান করা হলে আবার প্রত্যাখ্যান করা হচ্ছে। এই জটটা কেউ খুলতে পারছে না, ওমায়ের শিকদারও না। গাড়িতে বসা তৌসিফ 10 মিনিটের উপর। পোষকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, অগত্যা গাড়ি থেকে বেরিয়ে এলো তৌসিফ। হাঁটতে হাঁটতে ফোনও দিচ্ছে সে। এই মেয়েকে এত করে বলার পর এখানে অপেক্ষা না করে কোথায় গিয়েছে কে জানে। সামনে জটলা দেখে তৌসিফ ভাবলো একটি দেখে যাবে এখানে পোষ আছে কিনা। কিন্তু সামনে যেতে ও চমক খেলো। আদিত্য দাঁড়িয়ে আছে, ওর নাকে রক্ত। পোষ এক ছেলের কলার ধরে আছে। তৌসিফ তাড়াতাড়ি ভিড় ঠেলে যেতে যেতে পোষ এক কাজ করে বলল, ছেলেটার এক কাজ করে ফেললো। ছেলেটা টুনটুনিতে লাঠি দিয়ে চুলগুলো ধরে ঝাঁকালো, রাগে গজগজ করতে করতে শাসালো, কি রে সারা, মার এবার, সাহস কত তোর, আদিকে মারিস, চিনিস আমাকে আমি কে? তৌসিফ দেখলো ছেলেটা কুকড়ে মাটিতে পড়েছে, ব্যথায় ছটফট করছে। ততক্ষণে আদিত্য হতভম্ব কাটকাট ভাব কাটিয়ে পোষকে সরে আসতে বলছে, বারবার অনুরোধ করছে, পুষি চলো প্লিজ, সিনিয়ররা চলে আসলে ঝামেলা হয়ে যাবে। হোক, ঝামেলা করব আমি, চিনে আমাকে একদম বাপ বাপ ডাকিয়ে ছাড়বো। ততক্ষণে খবর ছড়িয়ে বাকি ছেলেপেলেরা আসতে নিলেই তৌসিফ তাড়াতাড়ি ঢুকে পৌষের বাহু টেনে ধরলো। পৌষ ক্ষেপে উঠে আদিত্য ভেবে ধমক দিতেই দেখে তৌসিফ। মুহূর্তের মাঝেই থমকায় পৌষ, চমকায় আদিত্য। মেজো চাচু এখন রেগে গেলে কি হবে? পোষকে চুপ দেখে তৌসিফ শুধু বলল, বাসায় চলো। চুপ করা পোষ খেপাটে হলো আবারও, ফুঁসে উঠে বলল, আরে কিসের বাসায় যাব, এর সাঙ্গপাঙ্গ আসুক আজ, দেখাবো মজা। চিনে আমাকে কে আমি, কে তুমি? পোশরাত হক তালুকদার আমি, তালুকদার বাড়ির বউ। সহজ একটা স্বীকারোক্তি তৌসিফের বিক্ষিপ্ত মেজাজ কিছুটা গুছিয়ে দিল যেন। আশেপাশের 2-4 জন ছেলেটাকে তুলে মেডিকেলে নিতে নিলে পোষ হুংকার দিয়ে উঠল, কিরে কই যাস এখন, চামচিকা একটা, যা তোর বাপদের ডেকে আন, দেখবো চমক। পৌষ মুখে মুখে সব উল্টে দিলেও হাতটা তৌসিফের হাতে। পৌষকে টেনে নিতে নিতে গম্ভীর কণ্ঠে আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আয়। আদিত্যর পা দুটো যেন চলছে না, ঠেলে ঠুলে কোনো মতে এগিয়ে আসছে ও। পেছনের সিটে বসেছে আদিত্য। গাড়িতে ড্রাইভার থাকায় আদিত্য অবশ্য সামনে বসতে নিয়েছিল, কিন্তু পোষ বলায় পেছনে বসেছে। তৌসিফ উঠতেই পোষ ড্রাইভারকে জিজ্ঞেস করে, ফার্স্ট এড বক্স আছে? জি বলেই এগিয়ে দিলেন ড্রাইভার। মাঝে বসা পোষ বক্সটা তৌসিফের হাতে দিয়ে স্যাভলন দিয়ে আদিত্যর নাক মুছতে মুছতে বলল, একদম উচিত হয়েছে, তোমার নাক ফাটানো উচিত ছিল আদি। আমি আগেও সতর্ক করেছিলাম ওই ছেলেগুলো ভালো না, আজ বুঝলে মজা, দেখলে তো কত ধানে কত চাল। আদিত্য চুপচাপ রইল। পোষ একটা পেন কিলার দিয়ে বলল, খেয়ে নাও, তোমার আম্মু নিশ্চিত আজও
জানলে ডাল ঘুটনি দিয়ে পেটাবে বলেই হাসছে পোষ। তৌসিফের কোল থেকে বক্স নিয়ে সামনে রেখে যখন তাকালো তখন দেখলো তৌসিফ এক দৃষ্টিতে তাকিয়ে পোষকেই দেখছে। ফাঁকা ঢোক গিলে পোষ মুখটা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু বলবেন? জলদ গম্ভীর কণ্ঠে তৌসিফ প্রশ্ন করলো, মারামারি করেছিলে কেন? ওমা, সে কি কথা, আপনি জানেন কি হয়েছিল? আদিকে ওই ছেলে ঘুষি দিয়েছে, তাও কিনা দোষ ওর নিজের। ফুটবল খেলায় আগেরবার হেরে ওই ছেলের মাথা আউট হয়ে গিয়েছে। তুমি চেনো তাকে? হু, রাদীপ শিকদার, উমায় শিকদারের ভাই ও, উপজেলা চেয়ারম্যানের ভাই। তৌসিফ তাকিয়ে আছে। পোষ বুঝলো, হাই হাই করে উঠে বলল, উপজেলা চেয়ারম্যানের ভাইকে কিনা আমি সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের বউ হয়ে দাপট দেখিয়ে এলাম। কপাল, কাল আমাকে ধরলে তখন কি করবে? এই আদির বাচ্চা, তুই খেলতে গেলি কেন? তোর জন্য এখন আমার জান যায় যায় অবস্থা। আদিত্য মুখটা ছোট করে বসে আছে। তৌসিফ অবাক চোখে তাকিয়ে আছে। তার বউ তাকে এতই তুচ্ছ ভাবে? কি পরিচয়টাই না দিল, সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের বউ। কেন তাকে মাঝে সম্রাটকেই আনতে হবে? মৃত মানুষটার উপরও ভীষণ হিংসা হচ্ছে তৌসিফের, ভীষণ হিংসা। সাদা ধবধবে পাঞ্জাবির মধ্যে বুকের দিকটায় সামান্য হাতের কাজ করা, বোতামগুলো যত্ন করে লাগাচ্ছে পোষ। সেই সাথে বিরক্ত হচ্ছে বটে। চারকোনার বোতাম লাগাতে তার বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে নখগুলো ভেঙে যাবে। সবগুলো লাগিয়ে সরে দাঁড়িয়ে বিরক্ত হওয়া কণ্ঠে বলল, এমন বোতাম দেওয়া পাঞ্জাবি আর আনবেন না, নখ ভেঙে গেলে সব। উফ। তৌসিফ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, সামান্য কাজে তোমার কত বাহানা হানি, অথচ বাইরে গেলে মারামারি হানাহানি লাগিয়ে রাখো। সকল অভিযোগ শুধুমাত্র আমার ক্ষেত্রেই খাটে। অভিযোগ দিয়ে যেই সম্পর্কে শুরু, তার দিনরাত তো অভিযোগকেই কাটবে। তৌসিফ দাড়ি ব্রাশ করতে করতে আয়নায় নজর দিল। পৌষের সামান্য একটু দেখা যাচ্ছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, জুলুম করেছি আমি? করলেই বাকি। বিচার চাইবার মানুষ আছে আমার। এতিমদের জন্য বিচার চাওয়া নিষিদ্ধ। যদিও এই প্রথম আপনার সামনে অভিযোগ তুললাম মনে হচ্ছে। বলেই পোষ গিয়ে তৌসিফের জুতা রাখার শেলফ খোলে। কালো চটি জুতা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা পরবেন? তোমার চিন্তা ভাবনা মিলে যাচ্ছে আমার সাথে, নিয়ে এসো। পোষ এতদিন আয়ত্ত করেছে টুকটাক। তৌসিফ ধীরে ধীরে নিজের কাজগুলো চাপিয়ে দিচ্ছে পৌষের উপর। পৌষও অবশ্য কিছু বলে না, হাঁটু গেড়ে বসে জুতা পরিয়ে দেয়। নিজের মাথায় তৌসিফের হাতের স্পর্শ পেতেই যখন চোখ তুলে তাকায়, তখনই তৌসিফ বলে ওঠে, জুলুম হলেও আমাকে মেনে নাও পোষরাত। আমার চাইতে সুন্দর জুলুম আর কোথাও পাবে না। পোষ ফিক করে হেসে দিয়ে পাল্টা বলল, জুলুম কখনো সুন্দর হয় না, যদিও আপনি সুন্দর, বিশেষ করে আপনার চোখ দুটো। তৌসিফ একটু ঝুঁকলো। পোষটা তখনও তার পায়ের কাছে বসা, হাতের উল্টো পিঠে পোষের গাল ছুঁয়ে জিজ্ঞেস করলো, আমাকে এত গভীরভাবে দেখো তুমি হানি? আপনাকে দেখার আগে থেকে এই চোখ আমার প্রিয়। কপালে সহসা ভাঁজ পড়ল তৌসিফের। ওকে দেখার আগে কিভাবে চোখ দেখলো? হঠাৎই পোষের মুখের দিকে তাকিয়ে লাজুক ভাব যখন দেখলো, তখন মস্তিষ্কে কিছু দংশন করলো তাকে। এই দফায় তৌসিফ অবাকি হয়েই বলল, ভাইজানের চোখের সাথে মেলাচ্ছ? হু। মেরুদণ্ড সোজা করে বসলো তৌসিফ। এমন কথা শুনতে হবে কখনো ভাবেনি। সম্রাটের সাথে তার চোখের অদ্ভুত এক মিল রয়েছে। দুজনের চোখের মনি এক, চাহনির কিছুটা এক। খুব সাধারণভাবে তাকালে তার সাথে সম্রাট ভাইজানের চোখের দৃষ্টি মেলে। এজন্যই বোধহয় চাচি এখনো তৌসিফকে দেখলে তার থেকে সম্রাটের ঘ্রাণ নিতে চায়। মাঝে মধ্যে মুখটা হাতড়ে দেখে। তৌসিফ তাকে না করে না। চাচির সন্তান নেই, তৌসিফের মা নেই। খুব তো অন্যায় হতো না যদি তাকে কেউ মায়ের মতো আদর করত? যাদের জন্য জীবন ঝুঁকি নিয়ে মৃত্যু দেখতে প্রস্তুত তৌসিফ, সেই মানুষগুলো তাকে হারিয়ে দিয়েছে এইবার, অথচ সেদিনকার পৌষরাত তার মতো মানুষকে মনের অজান্তে বেশ খানিকটা জায়গা দিয়েছে নিজের মাঝে। তৌসিফ বেশ অবাক হয়ে লক্ষ্য করেছে পৌষের এই স্বভাবগুলো মা মা ধরনের স্বভাব। তৌসিফ কতগুলো বছর পর আগের মতো খাচ্ছে, কতগুলো বছর পর কেউ তার জন্য রাতে অপেক্ষা করছে। তৌসিফ সংসার করছে, কথাটা ভাবতেই তো মনটা ভালো হয়ে যাচ্ছে তার বারবার। এই মন ভালোর মাঝে একজন মৃত ব্যক্তিকে টেনে তৌসিফ আর মন ছোট করলো না। পৌষের হাত ধরে টেনে তুললো মেঝে থেকে। দুই গালে হাত রেখে বেশ রোমান্টিত স্বরে বলল, আজকে ফিরতে একটু দেরি হবে, খেয়ে নিও রাতে, আমি চলে আসবো। দেরি কেন হবে? সভা আছে আজ। আপনার তো বিপরীত দল, আপনাদের কিসের কাজ? সামান্য হাসলো, ঝুঁকে আলগোছে চুমু দিল পৌষের থুতনিতে। পৌষ দৃষ্টি নামাতেই তৌসিফ বলল, আমি চলে আসবো। ও বেরিয়ে গেল। ঘরটা তখনও রয়ে গেল তৌসিফের ঘ্রাণ। এই লোকটা মারাত্মক রকমের সুগন্ধি ব্যবহার করে। চলে যাওয়ার পরও ঘ্রাণ থেকে যাচ্ছে।
পোষ বারান্দায় গিয়ে তাড়াতাড়ি দেখলো তৌসিফ গাড়িতে উঠছে। যখন ওই উপরে তাকালো, পোষ সাময়িক ভরকালো, তবুও হাত নেড়ে বিদায় জানাতেই তৌসিফ ইশারায় ঘরে যেতে বলল। পোষ বুঝে না কি সমস্যা হয় বারান্দায়। সন্ধ্যার পর বারান্দায় আসা নিষেধ তার জন্য। শুরুতে তৌসিফ বেশ খারাপ ব্যবহারও করেছে এর জন্য। আসরের নামাজ পড়ে পোষ তাড়াতাড়ি নেমে পড়লো। আকাশে তখন বেশ উজ্জ্বল খয়েরি একটা রং দেখা যাচ্ছে। পোষ একা একা বাড়ির পেছনে এলো। গড়িগুলো আজও আছে এখানে। আদিত্যর অপেক্ষা করতে করতে পোষ এদিক ওদিক ভালো মতো দেখলো। আজকে আদিত্যর আসার কথা, দুজন একসাথে ওই বাগান বাড়ি ঘুরে দেখতে। তহমিনা আপার থেকে বাগান বাড়ির বর্ণনা শোনার পর থেকে পৌষের মন বেশ বিচলিত হয়ে আছে। সম্রাটের সেই লাল গাড়িটার কথা অবশ্য পৌষ সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সেই লাল গাড়ি করে সম্রাট যে কতবার পৌষ কল্পনা করেছে তার ইয়াত্তা নেই। সম্রাট নামমাত্রই তার কাছে এক জীবন্ত চরিত্র, এমন একটা মানুষ যার কথায় গোটা এলাকাবাসী এক হয়ে যেত। কি হতো পৌষ তাকে দেখলে? কেন যে এত দেরিতে জন্মটা হলো? পৌষের পায়চারির মাঝে আদিত্য এলো। পৌষ তাড়া দিল, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাবে। এমনিতেই দিন ছোট। সময়টা হেমন্তকাল, চারপাশে এক শান্তিময় বাতাস বইছে। শীত আসবে আসবে বলে ভাব জমাচ্ছে। আজ সারাদিন গা ঝলসানো রোদ থাকলেও এখন বিকালটা বেশ সুন্দর। মৃদু মৃদু বাতাস, অথচ থামছে না এক মুহূর্তের জন্য। দুজন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে বাগান বাড়ির দিকে। যাওয়ার পথে পোষ জিজ্ঞেস করলো, এখানে কেউ আসে না কেন? তহমিনা আপাকেও আসতে দেখি না। কি জানি কেন আসে না। কেউ জানতে পারলে কপালে শনি আছে এটা আমি গ্যারান্টি দিতে পারি। ভিতুর ডিম। তোমার সাথে আমি মুরব্বী মানুষ আছি না, ভয় কিসের? কে মুরব্বী, তুমি? আবার জিগায়, চাচি হই না আমি? বলেই ব্যঙ্গাত্মক হাসি দিল পোষ। আদিত্য গা ঝাড়া দিয়ে বলল, তোমাকে তো চাচি হওয়ার আগে বন্ধু হিসেবে পেয়েছিলাম, তাই চাচি লাগছে না। আপাতত যদিও কেমন বন্ধুত্ব ছিল বা আছে তা আমি এখনো বুঝি না। এখন তোমার বন্ধু হতে গেলে কি কি করতে হবে? তোমার সাথে বসে বিড়ি টানতে হবে? কি সব বলছো পুষি? আমি বিড়ি খাই না। এসব দুষ্টুমি করেও বলো না, বাসায় শুনলে প্রচুর ঝামেলা হবে। ও ও, তাহলে তোমার মতোই একজনকে আমি দেখেছিলাম একদিন ভার্সিটির বাইরে চায়ের দোকানে বিড়ি টানতে। নাক মুখ সব তোমার মতো। আদিত্য চোখ কপালে তুলে বলল, তুমি আমাকে টানতে দেখেছো কি জানি? পোষ হিয়ালিং করে বলতেই আদিত্য উত্তেজিত হলো, বলল, আমি শুধু হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, একটা টানও দিইনি। নেশাখোরদের মাতলামো দেখেই যেমন মানুষ তাদের নেশাখোর বলে, তেমনি বিড়িখোরদের হাতে বিড়ি দেখলেই তাদের বিড়িখোর বলে। অত শত টান অত শত টান দিতে দেখার প্রয়োজন হয় না। আদিত্য বিড়বিড় করলো তবুও, আমি বিড়িখোর না। ঘাটের সামনে দিয়ে যাওয়ার সময় পশু একটু থমকে দাঁড়ালো। আদিত্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লেদার লাশ যে এখানে পাওয়া গেল, তার কি হলো আদি? এরপর থেকে তোমার ছোট চাচ্চু উধাও। তোমাদের বংশে আবার খুনি টুনি নেই তো? কি বলো এসব? লেদার লাশ তাদের বাড়িতে পাঠানো হয়েছিল। এরপরের খবর জানি না, তবে মেজো চাচ্চু তাদের খরচ দিচ্ছে এরপর থেকে। লেদা চাচা আগে আমাদের বাড়িতে কাজ করতো, পুরাতন লোক। এই মাছের ঘাট রাখার প্রয়োজন দেখি না আমি। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! তুমি ভয় পাও? তোমাকে নিয়ে শ্মশান ঘাট ঘুরে আসতে পারবো আমি। কি যাবে? না না থাক, আগে তোমাকে তোমার ক্রাশের বাগান বাড়ি ঘোরাই। খবরদার ক্রাশ বলবে না। তাহলে কি বলবো? এক্স তো বলা যাচ্ছে না। কিছুই বলতে হবে না। আমার জামাই আছে না, ওসব আউফাউ কিছু বলবে না। আদিত্য মুখটা বাঁকা করে এগিয়ে এলো। দুজন একদম বাড়ির দাঁড়িয়ে আছে বাগান বাড়ির সামনে। পোষ দেয়ালে হাত বুলিয়ে বলতে লাগলো, দরজা খুঁজো আদি, ঢোকার রাস্তা তো নিশ্চিত আছে। তাহমিনা ফুপিকে জিজ্ঞেস করলেই তো পারতে পুষি, উনি তো বলেই ছিল আসতে। এর মানে নিশ্চিত দরজা আছে। আচ্ছা, এখানে খুলজা সিমসিম ধরনের কিছু কি আছে? কি আজগুবি কথাবার্তা বলছো তুমি পুষি? দাঁড়াও দেখি। দুজন এদিক ওদিক সমানে খুঁজতে লাগলো। হঠাৎ ব্যথাকাতর শব্দ শুনে পোষ চমকে একটা ইটের টুকরোর সাথে ধাক্কা খেলো। নিজেকে বাঁচাতে সামনের দেয়ালটা ধরা মাত্রই কিছু নড়ে ওঠে। পোষ ডেকে ওঠে, আদি কি হয়েছে, ঠিক আছো? পুষি পায়ে কাঁটা ঢুকেছে। পোষ তাড়াতাড়ি বিপরীত দিকে দৌড়ে এলো। আদিত্যর পা থেকে রক্ত বের হচ্ছে। পোষের নিজের পা দুটো চুলকাচ্ছে। আদিত্যর পায়ের আঙ্গুলটা হাত দিয়ে চেপে ধরে পোষ বিল্ডিংটার নিচে জমাট বাঁধা দুবরা ঘাসের এক মুঠি তুলে দাঁত দিয়ে চিবিয়ে চেপে ধরলো আদিত্যর ওখানে। আদিত্যর চোখ মুখে বলছে কতটা ব্যথা লাগছে তার।
রক্ত থামা মাত্রই আদিত্য বলল, মনে হচ্ছে অ্যাডভান্সার একটা জার্নিতে এসেছি পুষি। রহস্য উদ্ঘাটনে যাচ্ছি এমন লাগছে। ওখানে এসো আমার সাথে আদি। ওই দেয়ালে নিশ্চিত কিছু আছে। আমার হাত থেকে শব্দ হয়েছিল। দূরে তখন মাগরিবের আজান শোনা যাচ্ছে। আদিত্য তাড়া দিল, আজ না পুষি, কাল আসবো নে আবার। মাগরিব হচ্ছে, এখানে থাকা সেফ না, চলো তাড়াতাড়ি, কেউ দেখলে খুব ঝামেলা হবে। পোষকে কথা বলার সুযোগ দিল না আদিত্য। ছোট থেকে বাদ মাগরিব সব বন্ধ থাকে বাসার। জানালা কপাট খোলার অনুমতি নেই তখন থেকেই। পশুর পিছু পিছু যাচ্ছে ঠিকই, কিন্তু ওর মন পড়ে আছে ওই দেয়ালে। দেয়ালটার নকশাও সামান্য ভিন্ন, পোড়ামাটির কাজ করা। পোষের মুখে হাসি ফুটলো। নিশ্চিত ওখানে কিছু আছে। কি আছে? গুপ্ত দরজা? বাসায় ফিরেই পোষ মাগরিবের নামাজ পড়ে, তাই বা এসেছে এখানে। পোষ চা নিয়ে বসবে আপার কাছে, হঠাৎ কিছু মনে হতেই বারান্দার ঠাই খুলে পোষ বাইরে উকি দিল। পকেট গেটটা বন্ধ। তৌসিফ অবশ্য বলেছে দেরি হবে। দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায় পোষ। বাগান বাড়িটা পুরোনো দেখা গেলেও রাস্তা তার দেখা যায়। গরুর দিকটায় থাকা সেদিনের ছেলেটাকে দেখে পোষ কপাল কুঁচকে তাকালো। যখন পোষ গেল তখন তো ছিল না। এখন রাত হচ্ছে, এখন কেন যাচ্ছে? ছেলেটা চলে যেতেই পোষ ঘরে যাবে তার আগেই শক্ত করে রেলিং চেপে ধরলো। একটা মেয়ে যাচ্ছে ওখানটায়। এটা তহমিনা আপা না। উনি এমন কালো রঙের পোশাক পরেন না। যতবার পোষ ওনাকে দেখেছে সাদা অথবা ক্রিম রঙের থ্রি পিসে আভিজাত্য রূপে দেখেছে। এই সন্ধ্যার পর তো ওখানে কেউ যাওয়ার কথা না। পোষ যতদূর দেখা গেল তাকিয়ে রইল। নারীটি বাগান বাড়ির পথ ধরে এগিয়ে যাচ্ছে। পোষ ড্রাইভার ডাকে পোষ দৌড়ে চলে গেল। থাই লাগিয়ে দিল। চা নিয়ে বসলেও পোষের মন বসলো না। আটকে রইল ওই অচেনা নারীটির পানে। কে সে? কেন যাচ্ছে ওখানে? তৌসিফ আজ ফিরল বেশ রাত করে। টেবিলে বসে থাকতে থাকতে পোষ আজ মিনুর সাথে গল্প করলো বেশ খানিকটা সময়। তাইফা মাত্র রুমে গেল, পোষ এতক্ষণ তার সাথেই ছিল। কলিং বেল বাজতেই পোষ দৌড়ে গিয়ে খুলল। ওর পা দুটো খুব কম সময় স্থির থাকে, এদিক ওদিক ছুটন্ত পায়ে চলতে থাকে। তৌসিফ ক্লান্ত শরীর নিয়ে ভেতরে ঢুকে অসন্তুষ্ট গলায় বলল, জেগে আছো কেন? খাবেন না? কি আশ্চর্য! আপনি ঢুলছেন কেন? শরীর খারাপ লাগছে? উহু। পোষ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। তৌসিফ দাঁড়িয়ে থেকেই বলল, ফোন আর মানিব্যাগ বের করো তো হানি। পকেট হাতড়ে সব বের করে পোষ। তৌসিফ রুমে ময়লা জুতো নিয়ে ঢুকতে পোষ চিল্লাপাল্লা শুরু করলো। তৌসিফের কানে বাজলো কথাগুলো, কিন্তু ভালো লাগলো। আগে এভাবে মা চেঁচাতো। তৌসিফ নিজেই চাইতো কেউ তার বাসায় চেঁচামেচি করুক, তোতা পাখির মতো কথা বলুক। তৌসিফ তা পেয়েছে। পোষ ময়লা পরিষ্কার করে এসে যখন দেখলো তৌসিফ একইভাবে বসা, তখন কিছুটা মেজাজ দেখিয়ে বলল, সমস্যা কি? আপনি বসে আছেন কেন? এগিয়ে এসে পাঞ্জাবির বোতাম নিয়ে বেশ যুদ্ধ করে খুলল। তৌসিফ থম ধরে বসে থেকে বাথরুমে ঢুকলো। পোষ দরজায় ঠক ঠক শব্দ করে বলল, ঘষা মজা বেশিক্ষণ করবেন না আজকে। খাবার ঠান্ডা হলে আর গরম দিতে পারবো না। আসছি। পোষ সন্দেহ করলো। তৌসিফের পাঞ্জাবি শুকে দেখলো। ওনাকে কখনো ঢুলতে দেখেনি পোষ। অসুস্থ কিনা কে জানে। নারী ঘটিত ব্যাপার হলে পোষ একদম 14 শিকের ভাত খাইয়ে ছাড়বে। একা একাই সব ভেবে রেগে গেল পোষ। তৌসিফ তখন বেরিয়েছে। পোষ খেতে ডাকলেও তৌসিফ গেল না। বিছানায় ধপ করে শুয়ে পড়ল। পোষ নিজে হাতে ভাত এনে মুখে তুলে খাওয়ালো। কাঁধে থাকা ভেজা টাওয়ালটা যখন সরালো, তখন ওই চোখ গেল তৌসিফের হাতে। চেঁচিয়ে উঠল পোষ, এই আপনার হাতে কি হয়েছে? তৌসিফ ওকে টেনে মুখ চেপে ধরলো। আস্তে করে বলল, আপা এখানে না। পোষ মাথা নাড়ে। তৌসিফ ওর মুখ ছেড়ে কপালে হাত বুলিয়ে বলল, গাড়িটা হঠাৎ উল্টে গিয়েছিল। বেশ শান্ত স্বরে তৌসিফ বলল কথাটা, অথচ পৌষের বুকের ভিতর ঝড় বয়ে গেল তখন। কি সুন্দর সহজভাবে বলেছে গাড়িটা উল্টে গিয়েছিল। ক্ষতস্থানের ব্যান্ডেজটার উপর লাল দাগ ফুটে উঠেছে। পোষ নিজে সেই ব্যান্ডেজ খুলে নতুন করে বাঁধলো। তৌসিফ কপালে হাত ঠেকিয়ে বিছানায় শুয়ে আছে। একটু আগে পোষই ওকে সাহায্য করেছে, গোসল করতে যাবে তখনও মাথা ঘুরছিল। এই পোষ মোটেই সুবিধা। তৌসিফ একটু বলেছিল যাতে ওর মুখে একটা মাস্ক লাগিয়ে দেয়, কিন্তু বেয়াদব্য তা তো করেনি, উল্টো গোসলের সাবান দিয়ে তৌসিফের মুখ ডলে দিয়েছে। এত পাজি মেয়ে হয় তৌসিফের জানা ছিল না। চেহারাটায় কোনো প্রভাব না পড়লেই হলো। কাল একটু ডার্মালজিস্টের কাছে যেতে হবে। পোষ তৌসিফের পায়ে গিয়ে ট্রাউজার টেনে তুললো হাঁটু পর্যন্ত। সামান্য চামড়া উঠেছে, তৌসিফ বলেনি। পোষই ওর পায়ের টলমলে ভাব দেখে বুঝেছিল। তুলা দিয়ে পরিষ্কার করতে করতে পোষ জিজ্ঞেস করলো, আপনি বললেন সভায় যাচ্ছেন, আপনার গাড়ি অক্ষত, তাহলে আপনি কিভাবে চোটপাট পেলেন?
তৌসিফ চুপ করে আছে, চোখের উপর হাত এখনো। কালো এক আবছায়া ভাসছে যেন অক্ষিকোটরে। আজ সভাটা ছিল উমায়ের। তৌসিফ শুধু একাই যায়নি, তুরাগও গিয়েছিল, তবে প্রকাশ্যে না। সারা জীবন একদল করে হঠাৎ বিপক্ষের দলে গেলে জনগণ ভালো দৃষ্টিতে দেখবে না, এটাই স্বাভাবিক। তুরাগ কক্ষে থাকাকালীন তৌসিফ নিজের গাড়িতে উমায়েরকে তুলে দেয়। উমায়ের তখন সন্দেহর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার গাড়িতে কেন উঠবো আমি? কারণ পূর্বের রেকর্ড ভালো না। এভাবে এই গাড়িতে বোমা মেরে আজ প্রতিমন্ত্রীর এই ক্ষমতা। তুমি এর জন্য উপজেলা চেয়ারম্যান, সাফিনের কেস চলছে। জনগণের মধ্যে চাপা ক্ষোভ আছে, কারণ তুমি কিছুই করছো না। তোমাকে নিয়ে আমার চিন্তা নেই উমায়ের, কিন্তু উপর মহলে কথা দিয়েছি। উমায়ের মাথা নিচু করে তৌসিফের গাড়িতে ওঠে। গাড়িটায় ভিন্ন শান্তি অনুভব করে সে। কোথায় ধাপ্পাবাজির টাকায় কেনা গাড়ি, আর কোথায় হালাল টাকায় কেনা গাড়ি। ড্রাইভারকে বলল, টেম্পারেচারটা কমিয়ে দিয়ে একটা গান ছাড়ো তো। তৌসিফ গিয়ে বসে উমায়ের গাড়িতে। আজ সভার পরই শোডাউন হবে, পুরো এলাকা ঘুরে ঘুরে দেখে মত বিনিময় করবে, এটাই পরিকল্পনা। দুটি জায়গা ঘুরে গাড়ি যেই না একটু লোকালয় থেকে দূরে আসলো, তখনই উমায়ের গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে যায়। গাড়ির ব্রেক কষার আগেই সামনে থেকে একটা পিকআপ ভ্যান এসে গাড়িটা উল্টে দিয়ে চলে যায়। ১৫০ বাইক, ২০টা মাইক্রো সহ তৌসিফ আর উমায়ের গাড়ি ছিল। এত কিছু টপকে গিয়ে হামলা হয় উমায়ের গাড়িতে, যেটাই ছিল স্বয়ং তৌসিফ। সেট বেল্ট বাঁধা ছিল বলে মাথায় আঘাত লাগেনি, কিন্তু হাতে আর পায়ে ভালোই চোট পেয়েছে। উমায়ের সহ বাকিরা দৌড়ে এসে বের করেছে তৌসিফকে। এই অবস্থায় আর হাসপাতালে নেয়নি, বরং সরাসরি গিয়ে উঠেছিল উমায়ের বাড়িতে। সেখানে ঘন্টার ব্যবধান উপস্থিত হয় জয়নাল সহ পল্লবের বাপ চাচা। ডাক্তাররা নিয়ে চিকিৎসা হয়। জয়নাল নিজে থেকে তৌসিফকে তদারকি করে। তুরাগ জানা মাত্র ছুটে যায় সেখানে। ভাইগুলো কাউকে ছাড়া কেউ থাকতে পারে না। আজ তুহিন থাকলে এখানে লন্ডভন্ড করে দিত। তৌসিফ তাদের সাথে বেশ খানিকটা সময় কথা বলে অতঃপর তুরাগকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে সেখানে থাকে বেশ কিছুক্ষণ। এই সময়টুকু তৌসিফের বানানো ঘটনাকে বেশ বেগ পেতে সাহায্য করবে, তা তৌসিফ জানে। বিপক্ষ দলকে ঘোল খাওয়ানো অতটাও সহজ না। একটা পুরুষ থেকে নারীর বুদ্ধি অনেকটাই নিচে। তাই তো তহমিনা আপা অমন বোকামি করতে চাইছিল। ডাল ২ দিন পর পর কাটা থেকে উত্তম হলো শিকড় তুলে ফেলা। তৌসিফ আপাতত গোড়া ধরে টান দিয়েছে, শেকড় তোলাটা বাকি। আপনি কি আমার উপর রেগে আছেন? তৌসিফ পোষের কথায় চোখ থেকে হাত সরালো। আলো চোখে বিঁধেছে দেখে চোখ ছোট ছোট করতে পোষ গিয়ে সাদাবাতি বন্ধ করে সেই সোনালি আলো জ্বালালো। এগিয়ে এসে তৌসিফের কপালে হাত দিয়ে দেখে বলল, জ্বর নেই, কিন্তু হালকা গরম। আপনার চোখ এমন দেখাচ্ছে কেন? কেন মনে হচ্ছে রেগে আছি? মুখ ঘষা মাজা করতে দিইনি বলে রেগে নেই আমি। যাক, সুখ পেলাম আপনার কথা শুনে। এখন বলুন তো কি খাবেন? যা চাইবেন সব পাবেন, আজ সব পাবো। কপাল কুঁচকে তৌসিফ জিজ্ঞেস করে। পোষ মাথা নেড়ে সায় জানায়। তৌসিফ সরাসরি মুখের উপর বলে বসলো, তোমায় তোমায় চাইলাম আজ। পোষ ২ সেকেন্ড সময় নিয়ে একটু থেমেই বলল, আমি তো আছি, কি খাবেন তা বলুন, নাকি দুপুরের গুলো দিয়েই দেব? ভর্তা আছে? আছে। পোষ যেন চোখের ভাষা বুঝেই উঠে গেল। ভাত নিয়ে আসতে আসতে তাইফাকে জানিয়ে এলো খবরটা। মুহূর্তেই হাই হাই লেগে গেল তৌসিফের ফ্ল্যাটে। তাইফা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে কাঁদছে। তৌসিফ বোনকে জড়িয়ে ধরে থামাচ্ছে। চিল্লা পাল্লাতে মীরা সহ আদিত্য আর অদিতিও চলে এসেছে। তুরাগ বাসায় ফিরেনি এখনো। উপরতলা থেকে পলকও চলে এসেছে, তবে এক কোনায় দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। তাকে দেখলে যে কেউ এখন প্রশ্ন তুলবে। তৌসিফ পোষের দিকে চোখ ঘুরিয়ে তাকায় একবার। পোষ পাত্তা দেয় না সে। পোষ কয়েকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল, কিভাবে হয়েছিল। তৌসিফ খোলাখুলি কিছুই বলেনি। নিজের অন্যান্য কাজ নিয়েও বললেও এই রাজনৈতিক ব্যাপারগুলো খুব সূক্ষ্মভাবে আড়াল করে যাচ্ছে তৌসিফ। উত্তর জানতে পৌষের মন উতালা, তাই তো আপাকে জানিয়ে দিল। একেবারে ঘুম থেকে তুলে জানিয়ে এলো। তাইপা থেমেছে, তবে চোখের পানি থামেনি। এতগুলো মানুষের সামনে বইয়ের হাতে ভাত খাচ্ছে তৌসিফ। পোষ বাকি সবাইকে জিজ্ঞেস করে কেউ খাবে কিনা। সবাই শোকে থাকলে অদিতি জানায় সে খাবে। রাতে এখনো সে খায়নি। তৌসিফের মুখে শেষ লোকমাটা তুলে পোষ ভেজা হাতে ঠোঁট মুছে দিল। অন্যায় মুখটা মুছে দিয়ে অদিতিকে নিয়ে যায় ড্রয়িং রুমে। পেছনে আদিত্য এসেছে, সেও খাবে। পোষ ওদের নিয়ে খেতে বসে। তৌসিফ তেমন কিছুই বলেনি। একই কথা গাড়ি উল্টে গিয়েছিল। পোষ বিরক্ত হলো। পোষ বেটা রাতে কাছে আসলে পোষ দেখাবে মজা। পেট থেকে কথা না বের করে ছাড়বে না। আপনার মুখ থেকে গন্ধ আসছে।
কথাটা বলে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে পোষ। তৌসিফ হতভম্ব, দিক বিদিক শূন্য হয়ে বলে, ব্রাশ করে আসবো? ফালতু কথা বলবেন না। আপনার মুখে কিসের গন্ধ? মাউথওয়াশটা দাও আমাকে। উত্তর দিবেন না? আগামীকাল তোমার জন্য সারপ্রাইজ আছে পোষরাত, গুল্লি মারি ওই সারপ্রাইজে। রেগে যাচ্ছ শুধু শুধু। তৌসিফ উঠে যেতে নিলে পোষ আটকালো, মুখ এগিয়ে নিল তৌসিফের দিকে, নাক উঁচু করে সুখে সুখে বলল, নেশা পানি খেয়েছেন? কি বলো এসব? আমি গন্ধ পাচ্ছি। এই গন্ধ যদিও অচেনা, তবুও ধারণা করছি। আপনার কাছাকাছি থাকা তো দূরের কথা, এই বিছানায় থাকবো না আমি। নেশাখরের সংসার আমি করব না। বলেই সরে গেল। তৌসিফ নিজেও উঠে বসলো। বিয়ের পর হাজার যাই হোক, বউ ছাড়া সে থাকেনি। রাতটায় বউকে টেনে কাছে নিয়ে ঘুমায়। বউ কিনা খাটে তো দূর, তার সংসারই করবে না। তৌসিফ নাকি নেশাখোর, এহেন অভিযোগ শোনার ছিল তার। তাড়াতাড়ি গিয়ে পোষকে ধরতে গিয়ে পায়ে টান খেলো। মুখে ব্যথাতুর শব্দ তুলে তৌসিফ ডেকে ওঠে, হানি প্লিজ ডোন্ট গো। নেশা করার সময় মনে ছিল না হানির কথা? ঝাঁঝালো স্বরে বলে পোষ বেরিয়ে যেতে নেয়। তৌসিফ পেছন থেকে হাত ধরতে পোষ মুচড়ামুচড়ি করে, ছাড়াতে চায়। তৌসিফ ছাড়ে না। এই মেয়ে বুঝেন না, তাই বেশ গম্ভীর কণ্ঠে ধমক দিল। তৌসিফ, চুপ, একদম চুপ। প্রচুর কথা বলো তুমি পোষরাত। মিথ্যা বলিনি আমি। আমি বলেছি মিথ্যা? সত্যিও তো বলেননি। কি শুনতে চাইছো? নেশা করেছেন? কতটা বাজে শোনালো পোশাক। আমি কেন নেশা করব? এই লাল লাল চোখ, মুখের গন্ধ, এগুলো মিথ্যা? আপনার মুখে কখনো গন্ধ পাইনি আমি, বিয়ের এতগুলো দিনে অন্তত না। দুটো বিয়ার শুধু, আর কিছুই না। কি? 2 বোতল মদ গিলে এই কথা বলছেন? ছি ছি। বিয়ার খেয়েছি। নেশা করেছেন। তৌসিফ বউকে নিয়ে জোর করে বিছানায় গেল। মেয়েটা এত জেদি, কথা শোনে না, প্রচুর ঘাট তারা। তৌসিফ হাসতে হাসতে ওকে নিয়ে বসলো। ফুলিয়ে রাখা নাকে টোকা দিয়ে বলল, বিয়ার খেলে কেউ নেশাখোর হয়ে যায় না। খুব ভালো কিছু খাননি যে প্রশংসা করব। কথা সত্য। কেন গিলেছেন এসব? হারাম জানেন না? তৌসিফ পোষের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তিরিং বিরিং করা পোষ থেমে গেল। ওই চোখটায় খুব সময় নিয়ে তাকিয়ে থাকতে অক্ষম সে। তৌসিফ ভালো হাতে পোষকে নিজের কাছে টেনে নিল। আজ উমায়ের খুব বিশেষ এক জায়গায় তাকে নিয়ে গিয়েছিল। সেখানেই নিজ হাতে তৌসিফকে এক কান বিয়ের খুলে দেয়। ইতিহাস খুব খারাপ এই বিষয়ে। আপন মানুষ পিঠে ছুরি আঘাত দিয়েছিল। তৌসিফ সেটা উমায়েরকেই খাওয়ায়। নিজে তুলে নেয় বিয়ার কেস থেকে ইনটেক ক্যান। কথা চালিয়ে যেতে যেতে 2 ক্যান তৌসিফ সাবার করেছে। আর যদি 10 ক্যানও নিতে হতো, তৌসিফ নিত। তার এতদিনের পরিকল্পনা আজ অর্ধেকই সফল। গুটি সব তৌসিফের দিকে, শুধু অপেক্ষা আর একটু। মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়ার ফল তৌসিফ দেখাবে, সবাইকে দেখাবে। এই মামাতো ভাই, আমার মন চায় মাঝে মধ্যে একটা ব্যক্তিকে খুন করে ফেলতে। পোষ হাসছে, খিটখিট করে হাসছে। তৌসিফ ওকে রেখে উঠতে উঠতে বলে, বসব, ব্রাশ করে আসছি। লাভ নেই, আমার পেট উল্টে নাড়িভুড়ি বেরিয়ে আসবে। প্রচুর বাজে গন্ধ, ব্রাশে যাবে না। মুখটা ছোট করে তৌসিফ তবুও ব্রাশ করে আসে। পোষ নিজের জায়গায় শুয়েছে ততক্ষণে। তৌসিফ আসতেই পোষ বেশ আদুরে স্বরে বলে, কি সারপ্রাইজ বললেন না? বলে দিলে তো থাকলো না। অপেক্ষা করো, কাল তোমার খুশির দিন হবে। বলে পৌষের কাছে এসে বলে, সেই খুশিতে এখন আমাকে খুশি করে দাও তোতা পাখি। অত ঠেকা আমার নেই, দূরে যান। ছাইপাশ গেলার শাস্তি যদি না পেলেন, তাহলে শুধরাবেন কিভাবে? তৌসিফ দোমানা করে। মনে মনে গালি দেয় উমায়ের সহ বাকিদের। আজ না গিললে বউটাকে কাছে পেত। তৌসিফ চিত হয়ে শুয়ে বলে, পোষরাত, দেখো তো বুকে ব্যথা পেলাম কিনা। জ্বলছে হঠাৎ। তড়িৎ বেগে লাফিয়ে পোষ দেখতে যেতেই ধরা খেল। তৌসিফ তাকে বুকে জড়িয়ে ধরে রাখলো। রাতটায় বাইরে ঝিঝি পোকা ডাকলো। পোষ তা কান পেতে শুনল তৌসিফের বুকে। আজ বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও পোষ যেতে পারছে না। সোজাভাবে তৌসিফ বলেছে তার জন্য সারপ্রাইজ আছে। কি এমন আছে যা চমকে দিবে পোষকে? ভাবতেই পোষের মাথা গরম হচ্ছে। এভাবে অর্ধেক বলা কথায় বেশ বিরক্ত। সকালে উঠে গোসল করে একদম তৈরি হয়ে আছে পোষ। তৌসিফ উঠে দৌড়াতে গিয়েছে। তাইপা উঠেছে সেই ফজরের সময়। সেই থেকে তৌসিফকে না দেখে পোষকে বার কয়েক জিজ্ঞেসও করেছে। পোষ শুধু ছোট করে জানিয়েছে জগিং এ গিয়েছে। এর চাইতে বেশি পোষ জানে না। নাস্তার টেবিল গোছাতে গোছাতে তৌসিফ হাজির হয়েছে। তাইফা এগিয়ে গিয়ে ভাইকে ধমকালো। তৌসিফ ঘামাক্ত শরীরে বোনের হাতে চুমু খেয়ে বলল, চিন্তা করো না আপা, ঠিক আছে আমি। এখন চিন্তা করি না, এতদিন করতাম। তোর চিন্তা করার মানুষ আছে এখন। তৌসিফ এক ভুরু উঁচু করতে তাইফা হেসে ফেলল। হাসি মুখে বলল, চিন্তায় মেয়েটার মুখ শুকিয়ে আছে।
চিন্তায় মুখ শুকানোর মেয়ে পোশরাত না পা, নিশ্চিত অন্য কিছু হয়েছে। তাইফা খানিকটা অবাক হলো। এতক্ষণ যাবৎ ভেবে আসছে পোষ বুঝি তৌসিফের অপেক্ষা করছিল, তাই অমন মুখটায় রাগ রাগ ভাবছিল। কিন্তু এখন ভাইয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলো। মেয়েটা সকাল থেকে এমন রেগে আছে কেন? তাইফা এগিয়ে এসে পোষের হাতে হাতে টেবিল সাজাতে নিলে পোষ বাদ সাধল। আপা, আমি করে নেব, আপনি বসুন। তাইফা ওর গালে হাত রাখলো। পোষ একটু চুপ করে গেল। তাইফা গালে আদর দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনা? মন খারাপ? মন খারাপ না তো আপা। কথাটা বলল মুখে হাসি রেখে। তাইপা ওর হাত থেকে হাত নামিয়ে নিজের হাতের মাঝে পোষের হাতটা নিতেই পোষ হেসে ফেলল শব্দ করে। বলল, সকাল থেকে রাগ হচ্ছিল আপা, কিন্তু এখন আর আপনার এত চিন্তা দেখে রাগ পড়ে গেল। এভাবে হাসবি বুঝলি, এই ফ্ল্যাটে হাসি ঠাট্টা হয় না অনেক বছর। পোষের মুখটা আগের মতোই রইল। তৌসিফ এসে বসা মাত্রই তায়েফা বলল, সামনের সপ্তাহে চলে যাব টুসু, তোর দুলাভাই অপেক্ষা করছে। তৌসিফের খাওয়ার হাত থেমে গেল। আপার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে থমথমে স্বরে বলল, সবে মাত্র 2 মাস হলো আপা, এখনোই চলে যাবে? দুলাভাইকে আসতে বলো। আসবে, ওই দিকের কাজ গুছিয়ে আসবে বলেছে। আমি এসেছিলাম তোর সংসার দেখতে, আমি দেখেছি। এই বাংলাদেশে এক তোর জন্যই চিন্তা হতো, যা এখন নেই। তোর জন্য একান্ত কেউ আছে, ভাবতেই আমি শান্তি পাই শোনা। যেতে দিচ্ছি না আমি আপা। ভাইয়ের সংসারে আর কত থাকবো? কথাটা বলে হাসলো তাইফা, তবে তৌসিফ হাসলো না। পোষ ওদের দিকে তাকিয়ে আছে। তৌসিফ বোনের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তোমাকে কেউ কিছু বলেছে? ভাইয়ের সংসার আবার কি আপা? আহ, রেগে যাচ্ছিস টুসু। আমার সংসার আছে না ওখানে? তোর দুলাভাইকে নিয়ে শীঘ্রই চলে আসবো। মাস শেষ হতে 2 দিন, তুমি আমাকে এখন বলছো? আরে বাবা, তুই এমন করলে কিভাবে যাব আমি? তৌসিফ চুপচাপ খেতে লাগলো। পোষ নিজের রাগ আপাতত তুলে রাখলো, পরে না হয় সময় নিয়ে রাগ দেখাবে। আপা চলে যাওয়ার শোকে তৌসিফ যেভাবে গড়গড় করছে, না জানি বেটা পোষকে উল্টো রাগ দেখিয়ে ফেলে। তাইফা খাওয়া শেষ করেই বলল, তুই কাজ গুছিয়ে পোষকে নিয়ে আমেরিকা আসবি। তোর দুলাভাই টিকিট কেটে রাখবে বলেছে। বলেই পোষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর পাসপোর্ট আছে সোনা? পোষ মাথা নাড়ালো। পাসপোর্ট তো দূর, ওই জন্ম নিবন্ধন আর এনআইডি বাদে কিছুই নেই তার। তৌসিফ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি করে দেব। খুব ভালো কথা, তাড়াতাড়ি করে ফেলিস, তোদের হানিমুন ওখানেই ব্যবস্থা করে দেব তোর দুলাভাই। এতটুকু শুনেই তৌসিফ বাঁকা চোখে তাকালো পৌষের পানে। পৌষের দৃষ্টি সরল। তৌসিফ সেই দৃষ্টি দেখে চোখ ফিরালো। কপাল গুনে বউ তার, হানিমুনের কথায় অন্য মেয়ে হলে নিশ্চিত লজ্জা পেত। অথচ দেখো তার বউকে কিভাবে জামাইয়ের দিকে তাকিয়ে আছে কুটুর মুটুর করে। আসলেই তার পোষটা ভিন্ন, একটু অন্য রকমের ভিন্ন। এতটাই ভিন্ন যে জামাই রেখে ভাসুরকে পছন্দ করে, তা আবার জোর গলায় ঢোল পিটিয়ে বলেও। তৌসিফ বাইরে গেল ঘন্টা খানেক হবে। পোষ এদিকে ভীষণ রেগে আছে। তাকে আজ ভার্সিটিতে যেতে দিল না তৌসিফ, সরাসরি মুখের উপর না করেছে। পোষ জোর খাটাতেই শান্ত স্বরে বলেছে, সারপ্রাইজ আছে হানি। এই হানির সারপ্রাইজের খেতা পুড়িয়ে লসাল আমার ভালো লাগে না, বাইরে যাব। তৌসিফ চোখ বড় করে ছোটখাটো ধমক দেয়, গম্ভীর কণ্ঠে বলে, গালিগালাজ করবে না। 100 বার করব। স্বামীর মুখে তর্ক করা ভালো না তোতা পাখি। অস্বামী আপনি আমার, পড়াশোনা বন্ধ করতে চাইছেন। তৌসিফ এগিয়ে এসে ওর চিরচারিত চুমু খায় সেই থুতনিতে, কপালে কপাল ঠেকিয়ে বলে, সুস্বামী আমি তোমার। মামাতো ভাই আপনি, সেই হিসেবে কি হবে? মামাতো স্বামী? ছি, খুব বাজে শোনালো পোষরাত। বলেই সরে যায় তৌসিফ। পোষও রেগে কথা বলে না। সেই থেকে রাগে রাগে এই দুপুর হলো, তবুও তৌসিফ এলো না। দরজায় ঠক ঠক শব্দ হতেই পোষ হেসে তাকালো, বলল, আপা, নক করতে হবে না। তাইফা ভেতরে ঢুকে বিছানায় পোষকে বসতে জায়গা দেয়। তাইফা বসতেই পোষ জিজ্ঞেস করে, কিছু লাগবে আপা? তোর সাথে কথা ছিল একটু। এভাবে বলছেন কেন আপা, বলুন। তাইফা পোষের হাত দুটো ধরে, কণ্ঠে তার কাঁপন স্পষ্ট টের পায় পোষ। তাইফা খুব আশা নিয়ে বলতে লাগে, আমরা তো এতিম পোষ। আমি, আমার টুসু সহ আমরা সবকটা ভাই বোন। মা নেই, বাবা নেই, আমাদের জীবন সবাই যেভাবে দেখে ওভাবে পার হয়নি। রাজনীতি করা এক পরিবার আমাদের, চাচাদের সাথে মিলেমিশে বিশাল বড় একটা সংসার ছিল। আমাদের উঠান ভর্তি মানুষ থাকতো, রোজ ডেস্কিতে রান্না হতো। এলাকার মহিলারা বিকাল হতেই আসর জমাতো। চাচি আম্মা কি করলো জানিস? টিভি একটা বাইরে লাগিয়ে দিল। সম্রাট ভাইজান টিভি এনেছিল।
লোকজন সেই কি খুশি, বাড়িঘর হই হুল্লো মশগুল থাকতো। এতগুলো ভাই বোন আমরা, কত বড় পরিবার। সুখের যেন অভাব ছিল না, তেমনি শত্রুরও অভাব ছিল না। কিন্তু আমরা খুব খুশি ছিলাম। আব্বু চাচা অবশেষে সম্রাট ভাইজান, আমাদের নামটা খুব জোরালো ভাবে বেড়ে গেল। সেই একান্নবর্তী পরিবারটা হঠাৎ করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পোশরাত। তুই সৎ হতে পারিস, কিন্তু আমাদেরই তো, তাই বলছি। আমার তোষু খুব আম্মু ভক্ত ছিল, আব্বুর কাছের, খুব কাছের ছিল। আব্বুর মৃত্যুর সময় ছোট তিশা খুব কাঁদছিল হাসপাতালে। তুষু তখন আসতে পারেনি, তুহিন আসতে পারেনি। তুরাগ লুকিয়ে আসতো, চলে যেত। আমরা অসহায় হয়ে গেলাম, এত এত পুরুষ অথচ চোখে নারী বাদে কেউই নেই। আমিও স্বার্থপর হয়ে গেলাম বোধ হয়। সেদিন হাসপাতালের করিডোরে তৃষা চিৎকার করে কাঁদছিল আর অভিযোগ করছিল আব্বুর মৃত্যুর জন্য ভাইরা দায়ী। তুষু আর তুহিন একটু বেশি দায়ী। তাদের রাজনৈতিক ওই লুকোচুরিতে আব্বু লুকিয়ে গেল, হারিয়ে গেল। তৌসিফ সেদিন থেকে চুপ করে গিয়েছিল। আম্মু ছিল বলে হয়তো সামলে উঠলো, কিন্তু আম্মুর প্রস্থানও মেনে নিতে পারেনি পোষ। একদম ভেঙে গিয়েছে। ও মানুষ পছন্দ করে, খুব পছন্দ করে। পরিবারটা ভাঙুক তা ও চায়নি, কিন্তু ছেলেরা বিয়ের পর সিদ্ধান্ত একা নিতে পারে না, ভাইরাও পারেনি। সবাই আলাদা হলো, সবাই ঘর সংসার পেলেও একা পড়ে গেল টুসু। কত বললাম রাজনীতি ছেড়ে দে, চলে আয় আমার কাছে, শুনলই না, মানলই না। এতটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে তাইফা। পোষ কপাল কুঁচকে জিজ্ঞেস করে, এত টাকা থাকলে রাজনীতি কেন করে আপা? তাহেপা এখন প্রশ্নে হেসে ফেললো, বলল, রাজনীতি ওরা টাকার জন্য করে না, বংশীয় ব্যাপার স্যাপার। টুসু দলের হয়ে কোনো পদ আজও গ্রহণ করেনি, নিঃস্বার্থ কাজ করছে, হয়তো মনের তুষ্টি। তাইফা এবার পোষের হাত দুটো আরেকটু চেপে ধরলো, কণ্ঠে ভীষণ আকুলতা নিয়ে বলল, তুই ওকে আগলে রাখিস সোনা, তুই বাদে আর কেউ নেই ওকে দেখার। ওর খুব সংসার পছন্দ, তুই ওকে একটা ভরা সংসার উপহার দিস। বাচ্চা, আমি জানি খুব আবদার এটা, কিন্তু করতে বাধ্য হচ্ছি। তোর শ্বশুর শাশুড়ি নেই পোষ, তুই আমার টুসুটাকে নিজের মতো ভালোবাসিস। আমি অনুরোধ করছি সোনা, তুই বাচ্চা নিয়ে নে, পড়াশোনার চিন্তা করিস না। তোর বাচ্চা আমি নিজে এসে পেলে পুষে দেব। আমার টুসুকে একটা আগের মতো ঘর ফিরিয়ে দে সোনা। ও কিছু বলে না, কিন্তু আমি বুঝি, জানি ও কি চায়। মুখ ফুটে বলবে কিনা জানি না, কিন্তু এতটুকু জানি ওর কাছে তুই ভালো থাকবি। হাজার যাই হোক তোকে খারাপ রাখবে না। পোষ তায়েফার কথা শুনেই গেল, দ্বিরুক্তি করলো না কিছুতেই, কিন্তু আবার সহমত পোষণ করলো না। চুপচাপ শুনে গেল এক বোনের আহাজারি। আজ আদিত্যকে নিয়ে বিকালে বাগান বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তৌসিফ থাকায় পোষ বের হতে পারছে না। এই লোক এই সময়ে বাড়িতে থাকে না, আজ কি হলো কে জানে, ঘর ছাড়ছে না। তৌসিফ বিরক্ত হয়ে গেল এক প্রকার। এভাবে ঘরবন্দি হয়ে কোনো কালেই ছিল না সে। সারা জীবন দৌড়াদৌড়ির পর কেটেছে। তৌসিফ বিছানায় আধশোয়া হয়ে বইয়ের ছটফট দেখছে, মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে। আসলে তার চিকন পাতলা ঠোঁটটা সামান্য কাঁপে। হাসলে তার চিকন পাতলা ঠোঁটটা সামান্য কাঁপে। বিষয়টা আজ খেয়াল করলো পোষ। টিকতে না পেরে বারান্দায় যেতে তৌসিফ ডেকে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে পোষরাত, বারান্দা বন্ধ করে দাও। পোষ একটু থেমে গেল। সন্ধ্যা হতেই বারান্দা বন্ধের এই নিয়ম, অথচ পোষটা পুরো বাগান বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করছে। বেল বাজতে পৌষের বুকটা সামান্য ধক করে ওঠে। আদিত্য এলো নাকি টাকে ডাকতে। যদি তৌসিফ দেখে ফেলে তাহলে কি করবে? পোষ মনে মনে মিথ্যা সাজাতে ব্যস্ত, তখনই বেল বাজে পুনরায়। কোনো বুয়া বা মিনু খুললেই আগে তৌসিফকে জানাবে, তাই দৌড়ে এলো পোষ। মিনু দরজায় নব ঘুরানোর আগে পোষ নবটা ধরে ফেললো। তাড়াতাড়ি করে বলল, তুমি যাও, আমি দেখছি। মিনু একটু অবাক হলো অবশ্য। ও চলে যেতেই পোষ দরজা খুললো। খুলে সম্মুখে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে তৌসিফ ডাকছে, কিন্তু তা কানে আসছে না পোষের। ও ব্যস্ত সম্মুখে দাঁড়িয়ে থাকা অস্তিত্ব নিজেকে খুঁজতে। কিছু মানুষ পৃথিবীর বুকে জন্মায় অন্যকে সুখ দিতে, খুশি করতে, নিজেকে বিলিয়ে দিতে তাদের মাঝে, কিন্তু তারা ভুলে যায় কিভাবে নিজেকে খুশি রাখতে হয়। হাসতে হয়, প্রকাশ করতে হয় নিজের ভেতরে চাপিয়ে রাখা সকল অনুভূতি। পোষের বিষয়টাও একদম তাই। মেয়েটা ভুলে গিয়েছে নিজেকে প্রকাশ করা। সম্মুখে থাকা 5 ভাই বোন দেখেও তার মাঝে তেমন পরিবর্তন আসেনি। জর্দা
দরজার থেকে খানিকটা দূরে তৌসিফ দাঁড়িয়ে, বুকে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছে পোষকে নিয়ে। ভেবেছিল এতগুলো দিন পর বুঝি ভাই বোন দেখে পোষ খুব খুশি হবে, আনন্দ আত্মহারা হবে, কিন্তু তেমন লক্ষণ পোষের মাঝে ছিটে ফুটাও নেই। তৌসিফ হতাশ হলো। মেয়েটাকে ছোটবেলা থেকেই এমন, এমন রুড, কাঠঠোট্টা, তেতোভাষী। তার ফুপির সাথে তো মিলছে না, না মিলছে ফুপা পোলয় হকের সাথে। কার মতো হলো এই পোশাক? তৌসিফ যেন উত্তর খুঁজতে গিয়ে হারিয়ে গেল ভাবনার মাঝে। নিজের মাঝে অন্ধকার পুষে রাখতে রাখতে মানুষ আলোর খোঁজ করায় বন্ধ করে দেয়। পোষ সেই দলের লোক। রাতের বেলা জমিয়ে রাখা কষ্টগুলো সে হয়তো চেয়েছিল দিনের আলো ফুটতে কাউকে বিলিয়ে দেবে। কেউ হয়তো শুনবে, কিন্তু হায়, মেয়েটা শোনানোর মানুষই পেল না। অতঃপর ধীরে ধীরে সে হারিয়ে গেল রাতের মাঝে। নিজের মাঝে লালন করলো সেই অন্ধকার। সেই থেকে আজকের পোশাক একদম অনুভূতিহীন। দুটো ছোট ছোট হাত যখন পৌষের পা দুটো জড়িয়ে ধরলো, যখন পিয়ার হাত দুটো তার কোমর পেঁচিয়ে ধরলো, যখন চৈত্র আর জ্যৈষ্ঠ দুই কাঁধে মাথা রেখে হাত দুটো জড়িয়ে নিল, তখন ওই পোষের সর্বাঙ্গে যেন কিছু বয়ে গেল, এক ঠান্ডা স্রোত, যা সচরাচর পোষকে কাঁপাতে পারে না। তার হৃদয়ে আজ পর্যন্ত খুব কম মানুষ ছুঁয়েছিল, তাদের মধ্যে শতকরা মানুষই এখন তাকে আঁকড়ে আছে। পোষ শক্ত সেই খোলসে আবৃত রাখলো নিজেকে। শক্ত চোয়াল আলগা করে বলে উঠল, পাক বাহিনীর দল, তোরা আমার শ্বশুর বাড়িতে কেন হামলা দিয়েছিস? আপা! সমস্বরে চিৎকার শোনা গেল। পোষ ধমক দিল, চুপ! এভাবে চেঁচাচ্ছিস কেন, হ্যাঁ? ছাড় আমাকে, মিনমিনা শয়তান এক একটা। আপা, ইউ মিস ইউ, বিলাই ইউ, ছাড়! বলেই দুই হাত ছাড়ালো। এই দুটোকে শেষবার আদর করে রেখে এসেছিল পোষ। ভাই দুটো কত বড় হয়ে যাচ্ছে, নাকি পৌষের চোখ দুটো বুড়ো হয়ে যাচ্ছে? পোষ দুটোর কান মুচড়ে দিল দুই হাতে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, এখানে কি চাই, হ্যাঁ? তোরা দুটো ওদের নিয়ে এসেছিস। আ আপা, ব্যথা পাই। পেট থেকে পিহাকে ছাড়িয়ে পোষ গাল টেনে দিল, বাম গালটা লাল বানিয়ে ছিঁড়ে দিল। শেষে বিচ্ছুর মতো লেগে থাকা দুই বোনকে ছোটালো পা থেকে, ঝুঁটি ধরে টেনে বলল, কাঁদ! ইনিমিনি কাঁদলো না, তারা হাসছে। ফুলা ফুলা গাল দুটো তাদের আগের তুলনায় শুকিয়ে। পৌষের ভেতরে কিছু খুব সূক্ষ্মভাবে ভাঙলো যেন। পৌষের না হয় মা ছিল না, তার চাপা ভাঙা থাকতো, কিন্তু এই দুটোর তো মা আছে। ওদের মুখের কেন এই দশা? ছোট থেকে কোলে পিঠে করে পৌষ ওদের মানুষ করলো, এত বছরে কখনো তো ওদের মুখ শুকায়নি। তাহলে আজ কি হলো? পৌষ দুটোকে একসাথে কোলে তুলে নিতে একটু পেছনে হেলে যেতে নিল। তৌসিফ পা বাড়িয়েছিল সামলাতে, কিন্তু তার প্রয়োজন পড়লো না। জ্যৈষ্ঠ আর চৈত্র সামলে নিয়েছে। তৌসিফ তাড়া দিল, ভেতরে চলে এসো পোষা। পোষ ঘুরে দাঁড়ালো, তৌসিফের পানে তাকিয়ে বলল, ওদের কি আপনি ডেকেছেন? তৌসিফ দু কদম এগিয়ে এলো। পৌষের কোল থেকে ইনিমিনিকে নিয়ে উত্তরে বলল, ওদের আপার বাসা এটা পোষা, যখন খুশি আসবে। ওদের নিয়ে তৌসিফ ভেতরে ঢুকলেও পোষ কেন জানি দরজা আটকালো না। মনে হচ্ছে আটকানো ঠিক হবে না। কেন জানি মনটা এটা আনলো না। সিঁড়ি দিয়ে পায়ের শব্দ উপরে উঠছে বলে মনে হলো পৌষের। দরজা ধরে দাঁড়িয়ে রইল পৌষ। স্বপ্ন যত পরিষ্কার হচ্ছে, পৌষের দৃষ্টি তত যেন তৃষ্ণিত হচ্ছে। সিঁড়ি দিয়ে হেমন্ত আর শ্রেয়া উঠছে। শ্রেয়ার হাতটা ধরে সযত্নে তুলছে হেমন্ত। পোষ ঠায় দাঁড়িয়ে রইল, নড়ল না। যখন ওই দুজন মুখোমুখি হলো, তখন শ্রেয়া আচমকা জড়িয়ে ধরলো পোষকে। শক্ত করে পোষও জড়িয়ে ধরলো। তাকালো না ভাইয়ের দিকে। শ্রেয়ার এক হাত তখনও হেমন্তর হাতে। শ্রেয়া যখন পোষকে ছাড়লো, ঠিক তখন ওই হেমন্ত ধরে রাখা হাতটা টান দিয়ে শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরলো। শ্রেয়া হাসছে। পোষ সেদিকে তাকিয়েই বলল, ভেতরে এসো তোমরা। ভাবি, তুমি কি অসুস্থ? সে এবারও হাসছে, লাজুক হাসি। হেমন্ত বুক ভরে শ্বাস নিল। পশুর দিকে তাকিয়ে বলল, ভাইকে মাফ করবি না বাচ্চা? আমি কারো বাচ্চা না, আমি এতিম। এই পোষ। হেমন্তর এহেন ডাকে তাকালো পোষ। হেমন্ত বোনের হাতটা ধরে রাখলো শ্রেয়ার পেটে। অপর হাতে একটা কাগজ ধরিয়ে দিল পোষকে। পোষ প্রশ্নাত্মক চোখে তাকালো। বুঝতে পেরে চিৎকার করে জড়িয়ে ধরলো শ্রেয়াকে, আমি ফুপি হব? ফুপি হব আমি? বোনের মুখের রং পরিবর্তন হেমন্তর বুকটা শান্ত করতে কিছুটা সক্ষম হলো। পোষ শ্রেয়ার হাত ধরে ভেতরে নিল, পেছনে বালিশ দিয়ে আরাম করে বসালো। হেমন্তকে অবশ্য একবারও বলল না আসতে বা বসতে। কাগজটা কোথাও ফেলে দিল মেয়েটা। হেমন্ত ওর হাসি মুখের দিকে তাকিয়ে আছে। তৌসিফ ততক্ষণে আবারও বেরিয়ে এসেছে, দুই শালিক কোলে, আর একটাকে হাতে নিয়ে নিজের বেডরুমে গিয়েছিল। ওকে দেখে হেমন্ত এগিয়ে এলো। ইনিমিনিকে নামিয়ে তৌসিফ হালকাভাবে জড়িয়ে ধরলো হেমন্তকে।
নিচু স্বরে হেমন্ত বলল, ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ তোমাকে হেমন্ত। হেমন্ত একটু হাসলো, ছেড়ে দিয়ে বলল, খুব রেগে আছে, কথাই বলল না। খুব খুশি সে, দেখে বুঝছো না? হেমন্ত মাথা নাড়ল। পোষের মুখের হাসি সরছেই না। তৌসিফ দেখলো ঘন্টা খানিকের মধ্যে তার ঘরটার সৌন্দর্য বেড়ে গিয়েছে। বাচ্চারা হইচই করছে, সেই সাথে যোগ দিয়েছে পোষ। নানান দৌড়ঝাঁপ করছে। তৌসিফ নিজেও শালাশালি নিয়ে নিচে বসে ক্যারাম খেলছে। তাইফা বুয়াদের দিয়ে রান্না করাচ্ছে। পোষ যেতে চাইলেও তৌসিফ হাত ধরে আটকেছে। আজকের দিনটা তার পৌষের, একান্তভাবে পৌষের। তৌসিফ খানিকটা অবাকও হয়েছে বটে। কেউ নিজের চাচাতো ভাই বোনদের এতটা ভালোবাসে, তা ওদের না দেখে বোঝা যেত না। মনের মিল দেখেই যেন তাদের মধ্যে ভালোবাসা বোঝা যাচ্ছে। তৌসিফ শান্তি পেল। অনেক দিন ধরে আনার চেষ্টা করছিল, এতদিনে এলো হেমন্ত। খেতে বসে পোষ প্লেট নিয়ে নিজ হাতে ইনিমিনিকে খাওয়ালো। পিহা নাড়ছিল বিধায় ওকে মুখে তুলে খাওয়ালো। চৈত্র আর জ্যৈষ্ঠ অসহায় দৃষ্টিতে যখন তাকিয়ে রইল, পোষ তখন এগিয়ে এসে দুটোর পিঠে দুটো কিল বসালো। মুখে অস্পষ্ট ভাবে তারা আপা ডাকতে পোষ ওদের মুখে লোকমা বানিয়ে দিল। তৌসিফ শুধু দেখলো পুরো টেবিল ঘুরে ঘুরে পোষ খাওয়াচ্ছে। মাঝে মধ্যে ধমকাচ্ছে, মন চাইলেই চুল ধরে টানছে, আবার আদর করছে। মুখে তার খই ফুটছে। তৌসিফ ভাবনায় পড়ল, যেই পোষ বোন হিসেবে এমন, সে মা হিসেবে কেমন হবে? এমন করে ভাবা হয়নি তৌসিফের। তার হঠাৎই বাবা হতে মন চাইছে। সে বাবা আর পোষরাত মা। তাদের সংসার বড় হবে, এভাবেই টেবিল ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে। তৌসিফের ছোটবেলাটা ফিরে আসবে। কথাগুলো ভাবতে ভাবতেই তৌসিফের মন লোভী হয়ে উঠল। ও যেন আজ খুব করে চাইতে লাগলো নিজেকে বাবা হিসাবে, পোষকে মা হিসাবে। বুকের ভেতরে কম্পন টের পাচ্ছে ও নিজেই। অনুভূতি যদি হৃদয় কাঁপানো, তাহলে বাস্তবায়নে কি হবে? খুশিতে বোধহয় তৌসিফ পাগলই হয়ে যাবে। আপনাকে কি মুখে তুলে দিব এখন? রাগী কণ্ঠ শুনে তৌসিফ তাকালো। ভাবনায় ভাটা পড়ল। পশুর প্লেটে গোস্তের চর্বি ছাড়ার টুকরো তুলে দিয়ে বলল, ডাল দিব এখন? তৌসিফ না করলো। একবার বলল, তুমি খেয়ে নাও পোশাক, ওদের শেষ হোক। তৌসিফ আর জোর করেনি, থাকুক যেভাবে থাকতে চায়। রাত হতেই তাড়া দিল হেমন্ত, ফিরতে হবে। পৌষের হাসি মুখটা দপ করে নিভে গেল যেন। তার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছে ইনিমিনি। ঘুমাতে ঘুমাতে বলেছিল আজ আপার কাছেই থাকবে। পৌষ কথায় কথায় হাসি মুখে মাথা নেড়েছে। হেমন্ত কাগজটা নিয়ে পৌষের হাতে পুনরায় দিল, বলল, খুলে দেখ। কিসের কাগজ? বলতে বলতে পৌষ খুলল। সরকারি কাগজপত্র। প্রশ্নাত্মক চোখে তাকাতেই হেমন্ত বোনের মাথায় হাত রেখে বলল, ভাই তোর অধিকার এত বছরে যথাযথভাবে দিতে পারেনি, আজ দিয়ে দিলাম বোস। তুই মানিস আর না মানিস, তুই আমারই বাচ্চা। তোর হকের সকল সম্পত্তি আজ থেকে তোর নামে। কিছু নগদ অর্থ বাকি আছে, আমি তুলে দেব ওগুলো। কলোনি আর বাড়ির দলিল এখানে। এগুলো মেজো চাচ্চুর সম্পদ। শুধুমাত্র তুই পাবি। তোর নামে লেখা ছিল সব। বোস কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কাগজে। তৌসিফ ভেবেছিল হয়তো ফিরিয়ে দেবে, কিন্তু বোস কাগজের দিকে তাকিয়ে বলল, কত টাকার সম্পদ এখানে? ওর এহেন প্রশ্নে থতমত খেল সবাই। হেমন্ত মুখে হাসি রাখার চেষ্টা করলো, বলল, দেখতে হবে পোষ। বড় চাচা তো আমাকে পেলেছে, তুমি এখান থেকে তার খরচাটুকু রাখো। তাকে ফেরত দিয়ে বাকিগুলো আমাকে দিও। যার কাছে আজীবন বোঝা ছিলাম, সেই ঋণ শোধ করে দেব। ঋণ শোধ করবি তুই? করব। কার কার কাছে ঋণী তুই? বড় চাচার কাছে, বড় চাচির কাছে। তার কাচের জগ ভেঙেছি, বাটি ভেঙেছি, ছোট চাচা আমাকে প্রায় লুকিয়ে টাকা দিত, তার কাছেও ঋণী। সেজ চাচা কখনোই কিছু দেয়নি। তার এবং তার বউ বাদে বাকি সবাই তো দিত টুকটাক। ছোট চাচি ইনিমিনির বেঁচে যাওয়া দুধ দিত, তার কাছেও ঋণী আমি। তুমি যাও এটা নিয়ে, সবার ঋণ শোধ করে আমাকে বেঁচে যাওয়া সব দিয়ে যেও। এত কম? আর কারো কাছে ঋণী না তুই? হু, দোকানদারের দোকান থেকে 2 বার ললি চুরি করেছিলাম, 10 টাকা পায়। হেমন্ত টলমল চোখে তাকালো, বলল, আর কেউ? না, আর কেউ নেই। যারা আছে তাদের ঋণ শোধ করার ক্ষমতা আমি পোষরাতের নেই। হেমন্তর বাম চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানির ধারা। আস্তে করে বলল, ওদের কোলে নে। চৈত্র আর জ্যৈষ্ঠ ইনিমিনিকে কোলে তুলল। হেমন্ত বোনের মাথায় হাত রেখে হাঁটু গেড়ে বসলো পায়ের কাছে। পোষ ডান হাতে শাহাদর আঙ্গুল দিয়ে ভাইয়ের চোখের পানি মুছে দিল, বলল, কাঁদলে পচা লাগে তোমায় হেমু ভাই, জানি। কিছু বলবে? ভাইকে মাফ করে দিস বাচ্চা। আচ্ছা, তোর জন্য অনেক কষ্টে এই দলিলপত্র করেছি ভাই, ফিরিয়ে দিস না। তুমি শোধ করে এরপর দিও। তুই কি ভাইকে মাফ করবি না? করব। পোষ, হ্যাঁ বলো। তুমি কাঁদলে খারাপ হবে হেমু ভাই।
রাত হচ্ছে না? ভাবির কষ্ট হচ্ছে। ওঠো, ওঠো বলছি। এভাবে বসেছো কেন? হাত ধরে টেনে তুলে পোষ। হেমন্তর হাতের ভাঁজে নিজের হাত ধরে এগিয়ে যায়। তৌসিফও নিচে নামে বিদায় জানাতে। পোষ সবার আড়ালে হেমন্তর কানে ফিসফিস করে জানালো, তোমার চেহারা চিন্তা আমাকে চিন্তিত করেছে হেমু ভাই। আমি এখানে খারাপ নেই, তুমি ভালো থেকো, ওদের দেখে রেখো। তোমার পোষ ভালো আছে, ভালো থাকবে। তৌসিফ তালুকদার তাকে খারাপ রাখবে বলে মনে হচ্ছে না। রাতটা আজ ভীষণ ঠান্ডা। নভেম্বরের প্রথম বৃষ্টি সাক্ষাৎ করতে এসেছে, ভিজিয়ে দিচ্ছে ধরণী তল। বাইরে হাত বাড়িয়ে দিতে ঠান্ডা পানির ফোঁটা শরীরে শিহরণ জাগিয়ে দিল। গাড়ি রিক উঠল পৌষের। পৌষ মাসে শীত কি তবে আসছে? হেমন্তই শীতের আবির্ভাব হলো কিনা ভেবে পেল না পৌষ। জানালা দিয়ে ফুরফুরে ঠান্ডা বাতাস বয়ে যেতে পৌষের কোমরটা পেছন থেকে এক হাতে জড়িয়ে নিজের বুকে স্থান দিল ওর পিঠটা। পোষ হাতের পানি নিজের মুখে ছিটিয়ে আবারও বাইরে হাত দিল। অতঃপর হাতে থাকা পানি ছিটালো পেছনে দাঁড়িয়ে থাকা তৌসিফ। তৌসিফ মুখ কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে। বালাই ষাট, ঠান্ডা কেন লাগবে? প্রথম বৃষ্টি পৌষ রাত, এত পানি নেড়ো না। হেমন্তর বৃষ্টি। হেমন্তর বৃষ্টি পৌষের কষ্টের কারণ হতে পারবে না। হেমন্তের খুব প্রিয় পৌষ। আর তৌসিফ? তৌসিফের প্রিয় না? জানি না। পৌষ আবারও দুই হাত বাড়িয়ে বাইরে দিল। পানিতে হাত ভেজাতে ভেজাতে উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনার হাতও বাইরে আনুন। তৌসিফ হাত বাইরে আনতে তো দূর, উল্টো পোষের পেটটা ধরে রাখলো পেঁচিয়ে। পোষ খুব সামান্য বিরক্ত হলো, বলল, বাইরে হাত দিয়েই দেখুন না। এক কাজ করি, ছাদে চলি, ভিজতে মন চাইছে। খবরদার এসব মুখে এনো না। আশ্চর্য, মুখে না আনার কি আছে, চলুন ছাদে যাই। আজ গলা বড় করে হেমু ভাইকে বললাম, আপনি আমাকে ভালো রাখবেন। রাখবো না বলছো? সামান্য বৃষ্টিতে ভেজার আবদারি রাখছেন না জনাব? হায়, আমার তো ইচ্ছে ছিল জামাই নিয়ে রোমান্টিক হব, বৃষ্টিতে ভিজবো, মন খুলে আবদার জুড়ে দেব। তো করো আবদার। তৌসিফ থুতনিটা পৌষের কাঁধে রেখে বলল। পৌষ ক্ষুদ্র শ্বাস ফেলল, বলল, আচ্ছা, সম্রাট তালুকদার কেমন ছিল? উনি তো বিয়ে করেননি অবশ্য, কিন্তু গার্লফ্রেন্ড কি ছিল না? আমার মনে হয় তিনি বেশ রসিক ছিলেন। তিনি রসিক ছিলেন, তোমাকে কে বলল? মন বলল। তোমার মন ভাইজানকে নিয়ে এত ভাবে, আমাকে নিয়ে ভাবে না? ভাবার কারণ দিন আমাকে। চলুন বৃষ্টিতে ভিজি। কথার চালে বউ ফেলতে চাইছে বুঝতে পারলো তৌসিফ। হান্না মেনে বলল, মোটেও ভিজতে দিচ্ছি না। পোষ মুচড়ে সরে দাঁড়ায়। হাত দুটো তৌসিফের বুকের দিকে ধপ করে মুছে সরে যায় সেখান থেকে। তৌসিফ আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে বলল, তুমি কি এই সামান্য কারণে রেগে গেলে? রেগে গেলেন তো হেরে গেলেন, বলেই পোষ রুম থেকে বেরিয়ে গেল। তৌসিফ জানে বউ তার বৈত্যা ইঁদুর, এদিক ওদিক দৌড়াদৌড়ি উপরেই থাকে সে। জানালার থাই দুটো হাটে বন্ধ হাতে বন্ধ করে তৌসিফ ছুটলো বউ খুঁজতে। কে জানে আবার বেরিয়ে গেল কিনা, যেই অবাধ্য বউ তার। তৌসিফের নিজের উপর নিজেরই অবাক লাগে, সে কিনা এভাবে ঘুরছে একটা মেয়ের পেছনে। এসব এখন মানায় তাকে? কেউ দেখতে মান ইজ্জত থাকবে কিছু? কোথায় গিয়ে যেন তৌসিফ সেই গাম্ভীর্য ভাবখানা টিকিয়ে রাখতে পারছে না। পৌষের সাথে শক্ত ব্যবহার করতে পারছে না। সারাক্ষণ মনটা আজকাল বিচলিত থাকছে। পৌষ থেকে অ্যাটেনশন পেতে মন চাইছে। কে জানে কেমন একটা প্রজাপতি উড়ে বেড়ায় তার পেটে সব সময় না, কিন্তু পৌষের কাছাকাছি গেলে এটা হয়েই আসছে। ভালোবাসা না থেকেই যখন পৌষ পিছলে গেল, না জানি ভালোবাসা প্রকাশে কোন আছাড়ি না খাবেও। তৌসিফ বাইরে এসে দেখলো হলরুম খালি। মেন দরজা খোলা দেখে যা বুঝার বুঝলো। দুষ্টু বউ তার, অবাধ্য মেয়ে, বড়ই উড়নচণ্ডী। তৌসিফ দেখলো এদিক ওদিক কেউ নেই। সবাই এই ঝুম বৃষ্টিতে শুয়ে আছে, ঘুমিয়ে আছে আরাম করে। বর্ষার বৃষ্টি তো না, বরং শীতের বৃষ্টি। তৌসিফ দ্রুত পায়ে এগিয়ে গেল। ছাদে কিছুতেই পোষকে এখন যেতে দেওয়া যাবে না। কথাটা মনে পড়তেই তৌসিফ যেন দৌড় দিল। পোষ এক ধাপ সিঁড়ি এগিয়ে গিয়েছে, দ্বিতীয় ধাপে যাওয়ার আগে তৌসিফ খপ করে ওর হাত ধরে ফেললো। পোষ ছাড়াতে চাইলো, কণ্ঠে বিরক্তি এনেই বলল, দেখুন ভাই, জামাই লাগবে না আপাতত, আমি একাই ভিজবো। জামাই লাগবে না কেন? কারণ আমার কপাল পুরা। তোমার কপাল পুরা এ কথা বলতে পারলে? দেখুন ভাই, আপনার সাথে কথা কাটাকাটি করতে গেলে আমার দেরি হবে, আমাকে যেতে দিন, ৮ ঘন্টা পরে ফিরে আসবো। তৌসিফ ছাড়লো না কিছুতেই, জোর করে টেনে টুনে নিয়ে এলো। পোষ সেই থেকে রাগে কাঁপছে, মুখ দিয়ে টু শব্দ করেনি। বাসায় আপা আছে, তার কানে গেলে নিশ্চিত পোষকে বেয়াদব ভাববে। যদিও পোষ মানেও বেয়াদব।
অত শত আদব কায়দা শেখার ফুসরত নেই তার। তৌসিফ এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করলো। বউ রেগে আছে বিধায় তার সামনে যাওয়ার সাহস করছে না আপাতত। ভাবা যায়, এক সৎ মামাতো বোন, যে কিনা তৌসিফের একান্ত বউ, তাকে ভয় পাচ্ছে তৌসিফ। লজ্জার বিষয়। তৌসিফের মাথায় বুদ্ধি এলো। বলা কওয়া ছাড়াই পোষকে পাজা কোলে তুলে চলে গেল রুমের বাইরে। পোষ শুধু দাঁত চেপে বলল, রং ঢং বাদ দিয়ে নামান আমাকে। তৌসিফ পিঠ আঁকড়ে ধরা হাতটা ছেড়ে দিল। পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে পশুর গলা জড়িয়ে ধরল। তৌসিফ ওর চোয়াল সামান্য চেপে ধরে, মুখের কাছাকাছি এনে বলে, কত বলি দাঁত চেপে কথা বলো না। পেছনের একটা ঘরে এনে তৌসিফ বাতি জ্বালালো। পোষ দেখলো রুমটা বিরাট বড়। ততটা আশা হয়নি এখানে। তৌসিফ ওকে নিয়ে সোজা বারান্দায় গেল। থাই খুলে দিতে বৃষ্টির ঝাপসা এসে ভিজিয়ে দিল খুব সামান্য। পোষ চোখ কুঁচকে তৌসিফের বুকে মুখ ঘষে বলল, বৃষ্টি তেরসা ভাবে পড়ছে, একদম তোমার মতো। পোষ নড়াচড়া করতেই তৌসিফ নামিয়ে দিল। এখান থেকে তেমন কিছু দেখা যায় না, শুধু বালির মাঠ আর ঘরবাড়ি দেখা মেলে। দুজন ভিজে গেলে খুব শীঘ্রই। তৌসিফের পরনে থাকা হালকা বাদামি রঙের টি শার্ট ভিজে বুকে পিঠে সিটিয়ে যেতে ও নজর দিল পৌষের দিকে। মেয়েটার কাপড়ও দেহের মাঝে লেপটে গিয়েছে। তৌসিফ ওর হাত ধরে টেনে নিজের কাছে নিল। হাতের ভাঁজে ভাঁজে হাত নিয়ে আঙ্গুলগুলো গাঁথলো সুন্দরভাবে। পোষ আনমনা হয়েই বলল, এই দিকটায় আসা হয়নি ততটা। হু। তৌসিফ ধীরে ধীরে এগিয়ে এসে পৌষের ভেজা চুল নেড়ে দিল। গলায় লেপ্টে থাকা চুলগুলো সরাতে সরাতে বলল, কাঁপছো তুমি, ভেতরে চলবে? আপনি কখনো সারা রাত বৃষ্টিতে ভিজেছেন? ঘোলা চোখে তাকিয়ে প্রশ্ন করলো পোষ। তৌসিফ অবাক হয়ে উত্তরে প্রশ্ন করলো, সারা রাত কেউ ভেজে? ভেজে তো, আমি ভিজে। অসুস্থ হতো না? উহু, আমি সহজে অসুস্থ হই না। আপনি জানেন কি হয়েছিল? হেমু ভাই বাসায় ছিল না, আমি সারা রাত বাইরে বৃষ্টিতে ভিজেছিলাম। এলোমেলো খুব সামান্য বলল পোষ। তৌসিফ কপাল কুঁচকে তাকিয়ে রইতে পোষ হেসে বলল, কিছু না, ভিজতে মন চাইছিল তাই ভিজেছিলাম। তৌসিফের মনে হলো পোষ কিছু লুকিয়ে গেল। মেয়েটা হয়তো আজও তাকে ভরসা করতে পারছে না। তৌসিফ আচমকা কিছু ভেবে নিল। সে পোষকে কিছু বলতে চাইলো, এক দুই দিন ধরে বলেও বলা হচ্ছে না। ভাবছে আজ বলে দিবে। এমন বৃষ্টি ভেজা মুহূর্তে কাঁপছে দুজন। পোষের ঠোঁট দুটো সাদা হচ্ছে ধীরে ধীরে। তৌসিফ খুব ধীরভাবে হাঁটু গেড়ে বসলো পৌষের সামনে। পোষ কিছু বোঝার আগে তৌসিফ পোষকে টেনে বসালো হাঁটুতে। হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে আচমকায় তৌসিফ বলে দিল, আই লাভ ইউ রান হানি, উইল ইউ লাভ মি টু? আই লাভ ইউ হানি, উইল ইউ লাভ মি টু? পোষ হাহাম্মক বনে তাকিয়ে রইল কিছুক্ষণ। তখনই খুব জোরে আশেপাশে বজ্রপাত হলো। কালোর মাঝে সাদা আলোয় দুজন দেখে নিল দুজনের মুখ। তৌসিফ হাত নেড়ে পুনরায় তাড়া দিল, বলো, ভালোবাসা? হো, এটা দিয়ে কি হবে? আমরা তো একসাথেই থাকি। একসাথে থাকার ভালোবাসা কি এক কথা পোষরা? আলাদা নাকি? সংসার তো করছিই আমরা। তৌসিফ খুব অবাক হলো। তাহলে কি এত মাসেও পোষকে ভালোবাসেনি? তৌসিফ তো বাসলো, ভালোবেসে এজহারও করে দিল, তাহলে পৌষের কেন কিছু হলো না? তৌসিফ আচমকায় বলে বসলো, আমি তোমার সাথে বাচ্চা কাচ্চা সংসারের স্বপ্ন দেখি পোষরাত। মন্দ না দেখা, দেখতেই পারেন, আল্লাহ চাইলে হবে। ভালোবাসা ছাড়া কেউ আসবে সেটা কিভাবে মেনে নেব আমি? এখন কি জোর করে ভালোবাসতে হবে? হবে হানি, প্লিজ ট্রাই। আমি তোমার বাচ্চার মা হতে চাই। পোষ হঠাৎ করে এমন ঘন ঘটা মুহূর্তে চারপাশ কাঁপিয়ে হেসে ফেলল। আঙ্গুল দিয়ে গুঁতা দিল তৌসিফের পেটে। তৌসিফ নিজের ভুল বুঝে শুধরানোর সুযোগ পাওয়ার আগে পোষ বলল, প্রযুক্তি খুব এগিয়ে, তাই বলে এতটা? তৌসিফ কিছু বলল না। পৌষের থুতনিতে চুমু খেলো চুপচাপ। পোষ আবদার বুঝে খুব আদরের সহিত তৌসিফের গলা জড়িয়ে ধরে বলে, আমি কখনো আপনাকে ফিরিয়ে দিইনি। খুব বাজে তকমা গায়ে লাগিয়ে আপনার সংসারে এসেছি, সংসার করছি, সবটাই আপনার ইচ্ছেতে হচ্ছে। ভালোবাসাটা হবে কিনা বুঝতে পারছি না। তৌসিফ ওকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো তাদের রুমের দিকে। আবেগী দৃষ্টিতে তাকিয়ে রইল পোষের দিকে। পোষ হাসলো। তৌসিফ অভিভূত হয়। মেয়েটা এমন মুহূর্তে সবসময় হাসে। সেই হাসিতে তৌসিফ মরে যায়, বারবার মরে যায়। আজও মরার পথে পা বাড়াচ্ছে তৌসিফ, খুব তোড়জোড় করে এগিয়ে যাচ্ছে। সূর্য আজ আলসেমি করে উঁকি দিচ্ছে, ঠিক যেমন আলসেমি দেখাচ্ছে বড় কামরায় থাকা দম্পতি।
তৌসিফ জিম থেকে ফিরে এসেছে মাত্র, রুমে এসে দেখলো পোষ এখনো ঘুমাচ্ছে। তৌসিফ এক পলক ওকে দেখলো, কিছুক্ষণ থমকে দাঁড়ালো। গতরাতে পৌষের কাছে ভালোবাসা প্রকাশ করেছে তৌসিফ। পৌষ সেই ভালোবাসা সাদরে দুই হাতে গ্রহণ করেছে, কিন্তু ফিরতিতে রিক্ততা বই কিছুই দেয়নি সে। তৌসিফ জানে ভালোবাসা হতে হয় বিনিময় সূত্রের বিপরীতে। সামনে থেকে কিছু পাওয়ার আশা বাদ দিয়ে ভালোবেসে যেতে হয়, কিন্তু তবুও কোথাও গিয়ে তো ভালোবাসার মানুষটা থেকেও মানুষ কিছুটা ভালোবাসা যায়, হোক সেটার পরিমাণ তুচ্ছ তবিও যায়। তৌসিফ তেমন ভাবেই চাইছে, গতরাতে চেয়েছে। পোষ কোনোভাবেই মানতে রাজি বলে মনে হচ্ছে না। মেয়েটা সংসার করছে, একসাথে থাকছে, যত্নও করছে, কিন্তু ভালোবাসছে না। তৌসিফ যখন আবদার জুড়ে দিল একটি সন্তানের, তখনও মেয়েটার নির্দ্বিধায় রাজি হয়ে গেল, পাল্টা প্রশ্ন পর্যন্ত করলো না। এদিকে তৌসিফ নিজে পড়েছে বেকায়দায়। এই অনুভূতিহীন পোশরাতের জন্য তার অনুভূতি জন্মেছে। কাঠখোট্টা বেয়াদব চঞ্চলা মেয়েটাকে মন দিয়ে বসে আছে সে। এমন বেকায়দায় পিছলে পড়বে তৌসিফ কোনোদিন ভাবেনি। অন্য সময় হইলে হয়তো এখন এগিয়ে পোষকে দেখতো না, কিন্তু আজকাল মেয়েটাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে মন সায় দেয় না। বরং মনের ভেতর অদ্ভুত লোভ জাগ্রত হয়, প্রেমের লোভ। পৌষের সাথে প্রেম করার লোভ দিন দিন বাড়ছে শুধু। তৌসিফ এসে পৌষের ঘুমন্ত মুখটা কাছ থেকে দেখে হাত রাখলো কপালে। কিছুক্ষণ হাত বুলিয়ে দিতেই চোখ পিটপিট করে পৌষ। নরম গালে পাতলা চামড়ার একটা হাতের আদর তার ঘুম ভাঙাতে সক্ষম হয়। চোখের সামনে তৌসিফকে দেখে আবারও চোখ বুজে তৌসিফের পাশে বসলো। গলায় হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বলল, উঠবে না হানি? ঘুমাচ্ছি, আপনি উঠুন। আমি জিম থেকে ফিরে এলাম মাত্র। হুম। তৌসিফ মাথাটা ভাঁজ করে রাখা হাঁটুর উপর রেখে পৌষের হাত ধরে। তৌসিফ হাত ছাড়িয়ে নেয়। চুলে বেশ খানিকটা সময় নখের আঁচড় কেটে দিতে পৌষের আরামে ঘুম জড়ো হয়, কিন্তু টেনে টুনে চোখ খুলে পৌষ ক্লান্ত স্বরে জিজ্ঞেস করে, কি খাবেন? এনিথিং মাই লাভ। পৌষ ঠোঁট বাঁকিয়ে হাসলো। তৌসিফ ভ্যাবাচাকা খেয়ে গেল। মেয়েটার হাসিগুলো মারাত্মক, তাকে একদম খুন করে দিতে সক্ষম। পৌষ উঠে বসে, পা দুটো অসাম করে কাঁথা ভাঁজ করতে করতে বলে, আপনি আজকে ফিরবেন কখন? এখনো গেলামই না। ওই তো, যাওয়ার পর আসবেন কখন? তাড়াতাড়ি নাকি দেরি হবে? তৌসিফ হাত বাড়ায়। পশুর বাড়ানো হাতে আধ ভাঁজ করা কাঁথা দিয়ে নিজে উঠে দাঁড়ায়। চোরা হেসে শুধায়, এটা ভাঁজ করুন। আজকেও পোষকে ভার্সিটিতে তৌসিফই নামিয়েছে। ক্লাস করার ফাঁকে পোষ ফোনটা বের করলো। তৌসিফের নাম্বারটা ফটাফট মেসেজ লিখলো, কখন ফিরবেন? তৌসিফ উত্তর করার বদলে সরাসরি ফোন দেওয়াতে পোষ একদম অপ্রস্তুত হয়ে গেল। মেজাজ ভয়ঙ্কর খারাপ হলো। এই লোককে কে বলেছে ফোন দিতে? ক্লাসের সকলের মনোযোগ কেন্দ্র এখন পোষ। ফোন সাইলেন্ট করে পোষ আবারও মনোযোগ দিল ক্লাসে। তৌসিফ ততক্ষণে দুইবার কল দিয়েছে। পোষ ফটাফট মেসেজ লিখলো, ক্লাসে আছি। মরার কল দিচ্ছেন কেন? তৌসিফ এবার মেসেজে লিখলো, আমাকে এত মিস করছো হানি? পৌষের রাগ উঠলো। সোজা প্রশ্নের সোজা উত্তর না দিয়ে এভাবে পেঁচাচ্ছে কেন তৌসিফ? রাগ হচ্ছে পৌষের। সরাসরি লিখলো, আদির সাথে বাসায় চলে যাব আমি। ড্রাইভার আসতে না করিয়েন, আর বিকেলে ফিরলে এখনই বলুন, কিছু রান্না করে রাখবো। এবারে কাজ হলো। তৌসিফ বউকে খাটাতে চাইলো না বিনা কারণে। জানালো তার রাত হবে। ডায়াগনস্টিক সেন্টারে কোনো এক নতুন সাইট উদ্বোধন হচ্ছে, সেখানেই সময় যাবে। পোষ শুনে হাঁপ ছেড়ে বাঁচলো। আজ তাহলে কাজটা হবে, হয়ই। রহস্যময় সেই বাগান বাড়ির ভেতরে পোষ আজ ঢুকবেই। ক্লাস শেষ হতেই পোষ তাড়াহুড়ো করে যখন বের হতে গেল, তখনই ধাক্কা খেলো রাদীপ শিকদারের সাথে। দুই কদম পিছিয়ে গিয়ে ঝাঁঝালো গলায় ঝাড়ি দিল পোষ, চোখ নাকি বুতাম? হ্যাঁ, চোখের মাথা খেয়েছো? ধাক্কা দিলে কিভাবে? বাজখায় গলায় কথাগুলো বলে যখন ওই সামনে তাকালো, তখন ওই সামান্য থমকালো পোষ। রাদীপকে এখানে আশা করেনি ও। সেদিন ওর কলার ধরে টানলেও আজ যখন জানে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই, সে তখন কিছুটা তেজ কমেছে অবশ্য। পোষ আবার ভাঙলেও মচকায় না, তাই রাগী কণ্ঠে রাগী ভাব এনে বলল, দেখে চলতে পারেন না? সরুন সামনে থেকে। রাদীপ বাঁকা হাসলো। ওর মুখের হাসি দেখে পোষ অবশ্য ভেতর ভেতর সামান্য চমকালো, তবুও পাশ কাটিয়ে যেতে চাইলো। ওর যাওয়ার আগে রাদীপ শীষ বাজিয়ে বলল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আদির পুষি? আপনাকে বলতে বাধ্য না, রাস্তা ছাড়ুন। বাহ, তুমি থেকে আপনি। আমার তো চরম উন্নতি হয়ে গেল পোষ। এই উন্নতির কারণ কি? লের উন্নতি হয়েছে। সর, না হয় পিছনে দুটো লাথি মারবো।
মুখ কুচকালো রাদীপ, কণ্ঠে বিরক্তি ভাব টেনে বলল, তোমার সব ভালো শুধু ভাষা বাদে। এই যে এত সুন্দর একটা মুখ, এটা দিয়ে সুন্দর কথা বের করতে পারো না, সব সময় রেগে থাকো। তোমার কি রোগ আছে কোনো পোষ? রাগের রোগ? কেউ তোমাকে বলেনি তোমার মুখের ভাষা খুবই পচা? আমার মুখে নিশ্চিত তুই সিন্নি তুলে দিবি না তুই? তাহলে ভালো খারাপ দিয়ে তোর কি রে শালা? যা সর। এই দফায় রাগে রাদীপের বাহুতে ধাক্কা দিয়ে চলে গেল পোষ। সেদিকে তাকিয়ে নিজের বাহু ডোলে বাঁকা হাসলো রাদীপ শিকদার। তার খুব মনে ধরেছে মেয়েটাকে। এই মাসে তার জন্মদিন। ভাইয়ার কাছে একটা উপহার চাইবে রাদীপ। উমায়ের ভাই নিশ্চিত তাকে ফেরাবে না। আজ পর্যন্ত কখনোই ফিরায়নি। এবারেও ফিরাবে না রাদীপ জানে। এই পোস্টটাকে তার উপহার হিসেবে চাইবে। এমন ঝাঁঝালো মেয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। রাদীপ হেলে দুলে চলে গেল করিডর থেকে। সেদিন যেই কিকটা মেরেছিল এই পোষ, একদম জান গলা পর্যন্ত উঠে এসেছিল। আদিত্যকে পোষ পেল গেটের সামনে, একদল ছেলের সাথে দাঁড়িয়ে কোন বিষয়ে হাসি ঠাট্টা করছে। পোষ তাদের মাঝখান থেকে ওকে ডেকে নিল। আদিত্য কিছু জিজ্ঞেস করার আগে পোষ বলল, সোজা বাসায় চলো। আদিত্য অবুঝ গলায় জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? কচু হয়েছে। সম্রাট চেয়ারম্যানের বাগান বাড়ি যাব। তুমি এখনো ভুলোনি পুষি? আমার তো ভয়ই হয়। ভয়ের কিছু নেই। থাকলে তো তহমিনা আপা নিজেই না করে যেত। হু, আনমনে বলল আদিত্য। দুজন একসাথে বাড়িতে ফেরার পথে পোষ রাস্তা থেকে দুটো আইসক্রিম কিনলো। আদিত্য টাকা দিতে চাইলে পোষ বলল, চাচির সাথে ঘুরতে এসেছো আদিত্য? ভাতিজা মানুষ তুমি, শান্ত থাকো, বলেই পোষ হাসতে লাগলো। এদিকে আদিত্য কিছুটা লজ্জা পেল পুষি সম্পর্কে তার মেজো চাচি এখন থেকে, কিন্তু চাইলেও কেন জানি বিষয়টা উলট পালট লাগে। ওদের যাওয়ার পানে তাকিয়ে রয় রাদীপ শিকদার, চোয়ালে হাত বুলাতে বুলাতে বলে, ভোমরা তুমি শত ফুলে ঘুরে ফিরে স্থায়ী ভিটে গাড়ো আমার আঙিনা। চলবে ইনশাআল্লাহ।